আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, লন্ডন বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। এতে নির্বাচন নিয়ে এক ধরনের স্বস্তি তৈরি হলেও নির্বাচনের পরিবেশ সংস্কার ও বিচার প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি অর্জনের শর্তে কিছুটা অস্বস্তি এখনও রয়ে গেছে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের বৈঠক হয়েছে আজ। রাষ্ট্রের মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যুতে ঐকমত্য না হওয়ায় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের ব্যাপারে বিএনপি অনেকটাই একমত, তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিরুদ্ধে কঠোর অবস্থানে দলটি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে জামায়াত ও এনসিপি। বিএনপি বলছে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নয়। সংবিধানের ধর্ম নিরপেক্ষতার ইস্যুতেও তীব্র মতবিরোধ দেখা দিয়েছে বিভিন্ন দলের মধ্যে। এদিকে নাগরিক নিরাপত্তায় বড় ঝুঁকি হয়ে দেখা দিয়েছে মব সন্ত্রাস। তবে এসব বিষয়কে ছাড়িয়ে বিপুল সংখ্যক মানুষের মনে এখনও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো নির্বাচন হবে তো? কিন্তু কেন এই প্রশ্ন উঠছে, এর উত্তর জানতেই আজ আমরা স্টুডিওতে 6 জন সম্মানিত আলোচককে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়টি নিয়েই আলোচনা করার জন্য, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই বিষয়টি নিয়ে এখনও বিপুল সংখ্যক মানুষের মধ্যে কেন প্রশ্ন দেখা দিয়েছে এবং সেটি রাজনীতি সহ সামাজিক পরিসর কিংবা সোশ্যাল মিডিয়াতেও আলোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সম্মানিত আলোচক হিসাবে থাকছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জি9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট শুভ কিবরিয়া। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও বরাবরের মতো অনুরোধ করে রাখছি, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার ভাবনাও আমরা শুনতে চাই এবং ছড়িয়ে দিতে চাই। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। আজকের আলোচনার বিষয় নির্বাচন হবে তো, কেন এই প্রশ্ন? শরীফুজ্জামান শরীফ ভাই, এটা দিয়ে এই প্রশ্নটাই আপনার কাছে রাখি, যে একটা বিপুল সংখ্যক মানুষ এখনও মনে করে যে নির্বাচন হবে কি না, এই প্রশ্নটি তৈরি হলো কেন? যেখানে লন্ডনে বৈঠক হলো, যৌথ বিবৃতি আসলো, তারপরে এই প্রশ্নটা কেন তৈরি হচ্ছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। নির্বাচনটা কেন দরকার? একটা দেশের শাসনতান্ত্রিকভাবে রাষ্ট্রের মালিক হলো জনগণ, এবং জনগণ নির্বাচনের ভেতর থেকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। এই মালিকানার প্রদর্শনটা হচ্ছে সে একটা সরকার নির্বাচিত করে, ভোটের মধ্য দিয়ে সরকার পলিসি নির্ধারণ করে এবং সেই অনুযায়ী সরকারটা জনগণের কল্যাণে কাজ করে। আমাদের এখানে জনগণকে বিভিন্ন সময়ে নানা কায়দায় তার এই মালিকানাকে অস্বীকার করা হয়েছে এবং রাষ্ট্র থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। এবং এই যে প্রক্রিয়া এবং পদ্ধতি, তার অনিবার্য পরিণতিটা ছিল আজ থেকে 1 বছর আগে। মানুষ তার ভোটাধিকারের জায়গা, তার অধিকারের জায়গা, তার মর্যাদার জায়গায় ফিরে যাওয়ার জন্য একটা দানবীয় শাসনকে পরাজিত করেছে এবং বিপুল রক্তক্ষয়ী একটা আত্মদানের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে এর পরের প্রশ্নটা আসে যে এই যে জনগণ এই পরিবর্তনে ভূমিকা রাখলো, সেই জনগণের সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কটা আবার পুনঃস্থাপিত হবে কিনা। এবং এই পুনঃস্থাপিত হওয়ার জন্য আপনার মাধ্যমটা হচ্ছে নির্বাচন। নির্বাচনটা কিভাবে হয়? প্রথমত, যারা দায়িত্বে থাকেন, সাধারণত আমরা বলি যে সরকার নির্বাচন দিচ্ছে কিনা। নির্বাচন আসলে সরকার দেয় না, নির্বাচন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন। সরকার তাকে বিভিন্ন ধরনের সহযোগিতাগুলো করে। তবে এটি পুঁথিগতভাবে সত্য হলেও সরকারের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে নির্ভর করে নির্বাচনটা কবে হবে, এবং সরকার চাইলে এটিকে প্রলম্বিত করতে পারে, বিলম্বিত করতে পারে। এই পর্যায়ে শুধু এতটুকু বলুন শরীফ ভাই, যে এবারে নির্বাচন, সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে সরকারের ইচ্ছা অনিচ্ছার ব্যবধানটা কতটুকু দেখছেন? সরকারের সেকেন্ড জায়গাটা হচ্ছে নির্বাচনের প্রস্তুতি একটা ব্যাপার।
হ্যাঁ। এটি আমি আজকে সকালে বললাম, কালকে একটা মিটিং আমি ডাকতে পারি, ঐক্যমত কমিশনের মিটিং, জি। পরশুদিন ডাকতে পারি, কিন্তু নির্বাচনের জন্য আপনার মিনিমাম একটা প্রস্তুতি নিতে হবে এবং অনেকগুলো প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হয়, যার জন্য প্রথমত হচ্ছে সদিচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের প্রস্তুতি। শঙ্কা কেন তৈরি হচ্ছে? শঙ্কা তৈরি হচ্ছে এখন পর্যন্ত প্রথমত লন্ডন বৈঠক থেকে যে ঐক্যমত্যের যে ঘোষণাটি এসেছে তার মধ্যে আপনি কয়েকটি জায়গায় দেখবেন সব প্রস্তুতি সম্পন্ন হলে এটি একটি ইম্পর্টেন্ট, আর একটা জায়গায় হলো সংস্কার বিচারের পর্যাপ্ত অগ্রগতি হলে, অর্থাৎ সরকারের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন, পুরো টিমটা নিয়ে যিনি কাজটা করছেন, তার মনের মধ্যেও সম্ভবত একটা ধারণা আছে যে এই সময়ের মধ্যে তিনি কনফিডেন্টলি বলতে পারছেন না যে এই সময়ের মধ্যে আমি এই কাজটি করতে পারবো। আর অন্যদিকে সরকারের একাধিক উপদেষ্টা তার আগে সরকারের স্থায়িত্বকাল সম্পর্কে কতগুলো বক্তব্য দিয়েছেন এবং পাবলিক প্লেস থেকে যে সরকারকে একটি অংশ 5 বছর রাখতে চাই, 10 বছর রাখতে চাই, এই ধরনের যে প্রত্যাশা, সেটি সরকারের রেসপন্সিবল জায়গায় যারা আছেন তারা কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এনে একটা ধারণা তৈরি করেছেন যে সরকারের ভেতরের কেউ কেউ আছেন যারা নির্বাচনটা একটু দেরিতে হোক এটি চান। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই শুভ কিবরিয়া ভাই, যে এই যে সরকারের মধ্যে থেকে অনেক সম্মানিত উপদেষ্টা নির্বাচন কখন হবে, এই সরকার কতদিন থাকা প্রয়োজন, এরকম নানা ধরনের আলোচনায় তো সম্মানিত উপদেষ্টার কথা বলেছেন। আবার এরকম আলোচনা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত। সরকারের থেকে ব্যক্তিগত মতামত কতটা গুরুত্ব পাওয়া উচিত বা গুরুত্ব আদৌ পাওয়া উচিত কিনা, পাশাপাশি লন্ডনে যে যৌথ বিবৃতি হলো সেই বিবৃতিতে আমরা দেখলাম দুইটা শর্ত এখানে আমরা দেখছি, সব প্রস্তুতি এবং বিচার এবং সংস্কারের পর্যাপ্ত অগ্রগতির প্রসঙ্গের পরেই নির্বাচনের প্রসঙ্গ, সংস্কার এবং বিচারের জায়গাতে। এই কন্ডিশনের কারণেই কি মানুষের মনে এই প্রশ্নটা জাগ্রত হচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। মানুষের মনে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে কি আছে এই মুহূর্তে সেটা আমার জন্য একটু বলা মুশকিল, কারণ আমি উল্টোভাবে দেখছি যে রাজনৈতিক দলগুলো আগের চাইতে তুলনামূলক প্রক্রিয়াগতভাবে নির্বাচনে এনগেজ হওয়ার প্রসেসের মধ্যে আছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সংবিধান নিয়ে রাজনৈতিক সংস্কারের প্রশ্নে যে ধরনের একাডেমিক আলোচনা চলছে, এটা একটা বিরল ঘটনা। এবং আজকেও আমরা যে আলোচনার ফলাফলগুলো দেখেছি, সেখানে দেখেছেন যে আলোচনা প্রায় কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, এবং যারা আলোচনা কন্ডাক্ট করছেন সরকার, তারাও এনসিসির নাম পরিবর্তন করছে রাজনৈতিক দলগুলোর কাছে অধিকতর গ্রহণযোগ্যতার জন্যে। এবং আজকের আলোচনাকে তো আমার খুবই একাডেমিক মনে হয়েছে, আমি ঠিক এই সংশয় এই মুহূর্তে দেখছি না। এবং যেহেতু প্রধান উপদেষ্টা একটা ফিক্সড তারিখ বলে দিয়েছেন যে এর বাইরে আর যাবে না, এবং আমরা ওই আলোচনার পরে, বিএনপি কিন্তু এখন পর্যন্ত এই প্রশ্ন তুলে নেই যে নির্বাচন হবে কি হবে না, ওই আলোচনার পরে। এবং বিএনপিও গত কয়েকদিন ধরে আপনি যদি দেখেন তাদের আলোচনার যে ব্রিফিং, সেই প্রধান উপদেষ্টার যে কথা বললেন যে এর বাইরে যাবে না, মানে কি তিনি তার আগের বক্তব্যের কথা আপনি বলছেন যে এপ্রিলের? হ্যাঁ, উনি কিন্তু সবসময় একই কথা বলছেন, উনি কিন্তু দুরকম কথা কখনো বলেন নাই। উনি বলেছেন দুটো টাইম, যে এই 26-এর জুনের মধ্যেই হবে ইলেকশনটা। এবং লন্ডন বৈঠকের পরে তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ফেব্রুয়ারিতে। এখন পর্যন্ত সেটার ব্যত্যয় হওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটে নাই, বরং সেটাকে কার্যকর করার জন্য যে রাজনৈতিক আলোচনা দরকার, যে সমস্ত সংস্কারের প্রশ্ন, সেই আলোচনাগুলো চলছে এবং এই আলোচনা কিন্তু খুব হেলদি হচ্ছে। আজকেও আপনি যদি পলিটিশিয়ানদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমি তো মনে করি খুবই, একজন নাগরিক হিসেবে আমার কাছে এটা খুবই ইতিবাচক মনে হয়েছে। এবং যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো, 30টা রাজনৈতিক দল বলছে এভাবে এরকম আলোচনা। আপনি যতটা বলেছেন যে আলোচনাগুলো ফলপ্রসূ হোক এবং যারাই ক্ষমতা আসবে জনসমর্থনে, জনগণের রায়, তারা সেটা বাস্তবায়ন করুক। কিন্তু এই প্রশ্নটা ওঠার পিছনে আরেকটি কারণ হলো যে এখন পর্যন্ত সরকারের সাথে নির্বাচন কমিশনের কোনো বৈঠক হয় না। নির্বাচন সেটা তো ধরেন খুবই, যদিও আপনি বলবেন যে সময় আছে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যখন আমাদের এখানে নির্বাচন ব্যাহত হয়েছে রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ফলে। এখানে রাজনৈতিক দলগুলো যখন ফেল করেছে, পরস্পরের বিরুদ্ধে সহিংস হয়েছে, পরস্পরের বিরুদ্ধে এক জায়গায় আসতে পারে নাই, ঐক্যমতে আসতে পারে নাই, তখন কিন্তু এরকম 111 ঘটেছে, আপনার বিভিন্ন সময় যে বিপদ আপদগুলো এসছে। আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থ যখন হয়েছে, তখন অরাজনৈতিক শক্তি সেখানে ভর করেছে। সুতরাং এখন রাজনৈতিক দলগুলো যখন আলোচনার টেবিলে বসে আছে এবং তারা যখন পরস্পর জানে যে এরকম এতদিন ইলেকশন হয় না, এখন যদি আবার একটা ইলেকশন আমরা না করতে পারি, তাহলে আমাদের রাজনীতি একটা বিপর্যয়ের দিকে যাবে। 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনীতি আর এটাকে সহ্য করতে পারবে না। কারণ আপনি যদি দেখেন IMF-এর যে বক্তব্য দিয়ে গেছে, 4টা কন্ডিশনের মধ্যে তারা বলেছে যে বিনিয়োগের জন্য রাজনৈতিক
নিশ্চয়তা একটা দরকার। স্থিতিশীলতা আমাদের লাগবেই। এখন শুধু আমাদের এদিকে না, আপনি যদি আমাদের কর্মসংস্থান দেখেন, আমাদের প্রবাসে লোক পাঠানোর রেট দেখেন, সবকিছুই কিন্তু ডিক্লাইনিং। হ্যাঁ, সুতরাং এখন আমাদের রাজনৈতিক একটা সরকার দরকার, নির্বাচন একটা দরকার। এই সরকারের পক্ষে যে শাসন আমরা দেখছি, এই সরকারের পক্ষে নির্বাচনকে বিলম্বিত করে অন্য কিছু করার মতো শক্তিমত্তা এবং রাজনৈতিক নেটওয়ার্কিং তাদের নাই। সুতরাং রাজনৈতিক সরকারই আমাদের আসতে হবে, এবং এটা আমার ধারণা যে নির্ধারিত সময় নির্বাচন হবে। নির্ধারিত সময় নির্বাচন হবে। শুভকিবির অসংখ্য ধন্যবাদ। নীলুফার চৌধুরী, মনিয়াপা, আপনার কাছে আসতে চাই যে লন্ডনের যৌথ বিবৃতিতে নির্বাচনের যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন, সেই জায়গাতে আস্থা, বিশ্বাস এবং বিএনপির যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক যেভাবে প্রস্তুতির জায়গা, সেখানে কি আপনারা ঠিক আছেন, নাকি এই সময়টুকুতে বৈঠকের পরে চলমান রাজনীতিতে যত ধরনের উপকরণ অথবা প্রক্রিয়া শুরু হয়েছে, সেখান থেকে কি আবার কোনো প্রশ্ন আপনাদের মধ্যে তৈরি হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আমরা আমাদের যদি রাষ্ট্রকে যদি আমরা মনে করি যে আমাদের দেশ হচ্ছে আমাদের মা, তাহলে নির্বাচনটা সন্তানের মতো। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে নির্বাচনটাকে নিয়েই কিন্তু এতগুলো কথা হয়েছে, এতগুলো বছর আমাদের বার্ন হয়েছে। আওয়ামী লীগ যদি নির্বাচনটা মিনিমাম সুষ্ঠুতার মধ্যে দিত, মিনিমাম যদি 50টার উপরেও যদি বিরোধী দল থাকতো, তার মত প্রকাশের ক্ষমতাটা যদি মিনিমাম থাকতো, তাহলে আজকে তাকে এত জঘন্যতরভাবে পালিয়ে যেতে হতো না। সেখান থেকে ইতিহাস থেকে মানুষ, পৃথিবীর অনেকেই শিক্ষা নেয়, কিন্তু বাঙালি জাতি এমন যে তারা শিক্ষা নেয় না। তো যেখানে এই নির্বাচনকে ঘিরেই নেয় না, তো যেখানে নির্বাচনটা ঘিরেই এত কিছু হলো, সেই নির্বাচনটা আসার পরে, এই সরকার আসার পরে ইন্টারিম গভর্নমেন্ট, সে তো নির্বাচনের কথাই বলবে। যে সরকার, যে কোনো সরকার, যখন আপনি ধরেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল 3 মাসে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু সংস্কার করেছে, তড়িঘড়ি করে যতটুকু সংস্কার করা যায়। প্রথমেই এসে কিন্তু আমলাতান্ত্রিক একটা চেঞ্জ এনেছে, সেটা তো নির্বাচন কেন্দ্রিক কাজগুলো। ঠিক একই জায়গায় আমরাও কিন্তু এরকমই আশা করেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কাজগুলো হবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। এবং আমরা যে কথাগুলো শরীফ বললেন যে আমরা এক এক সময়, কিন্তু এই সরকার তো শুধু নির্বাচন করার জন্য আসেনি, সেটা তো আপনারা, এই সরকার কি করার জন্য এসেছে? কোনো কিছু তো বলেও আসেনি যে আগে বিচার হবে, আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, এমন তো কোনো কথাও বলে আসেনি। এই সরকারকে একটা আপৎকালীন সরকার, এটা আপৎকালীন সরকার একটা নির্বাচন দিবে, একটা পরিবেশ মিনিমাম সুষ্ঠু হলে যেটুকু সংস্কার দরকার সেইটুকু সংস্কার করে। আর সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া, বিচারও চলমান প্রক্রিয়া। বিচার কি বসে থাকে নাকি কেউ? এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এত কিছু করেছে, তাদের নামে মামলা হচ্ছে, মামলা হয়েছে, সেই মামলা কি চাইলেই কি এত তাড়াতাড়ি মামলার ফলাফল প্রকাশ করা সম্ভব? যে আগে বিচার হবে তারপরে নির্বাচন হবে? অথবা ধারণাটা এরকম মনিয়াপা যে রাজনৈতিক দলের বিচার আরেকটি রাজনৈতিক দল করবে কি না, এই প্রশ্নটি যখন ওঠে, তখন বিএনপি কি খুব স্বচ্ছতার সাথে, মানে খুব শক্তির সাথে জবাব দিতে পারে যে আপনারা ক্ষমতা আসলে, জনসমর্থন পেয়ে ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার আপনারা করবেন? আরে বিচার আমরা করব না কেন? বিচার তো বিচার বিভাগের কাজ, এটা বিচার করার। বিএনপি তো বিচার করতে পারে না, যে সরকার আসবে সে বিচার করতে পারে না। বিচারের মানে বিভাগে রাষ্ট্রীয় 3টা বিভাগ থাকে, তার মধ্যে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়া হচ্ছে গণতন্ত্রের প্রথম একটা কাজ, যেটা অনেক দিন বঞ্চিত ছিল। সেই বিচার বিভাগের স্বাধীনতাটা যখন পাবে, তখন তো বিএনপির দিতে কোনো দরকারের ওই ধরনের প্রয়োজন পড়বে না। আর আপনারা যেটা বলছেন যে লন্ডন থেকে যে বৈঠকটা হলো, তারপরে যে যৌথ বিবৃতি, ওখান থেকে আমরা শুনলাম যে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হতে পারে। কিন্তু আজকে 25 তারিখ, প্রায় ধরেন আজকে 12-13 দিন যাবত আগের ঘটনা। আমরা কিন্তু এরপরে কি ওখান থেকে কিন্তু যৌথ বিবৃতিতে আমরা এটাও শুনেছি যে নির্বাচন কমিশন এটার ঘোষণা দিবে যা করার। কিন্তু নির্বাচন কমিশন কি বলেছে? নির্বাচন কমিশন বলেছে যে আমাদের কাছে কোনো নথি না আসলে তো আমরা বলতে পারি না, আমাদের কাছে কোনো আদেশিত না হলে। তো তার মানে হয়নি। তো এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আমরা কোনো, এই সরকার বিদেশে বসে বিদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে, দেশ নিয়ে বিভিন্ন সমালোচনা করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, ততটা স্বাচ্ছন্দ্যবোধ বাংলাদেশে বসে করে না। যে কারণে, আমি শেষ করি লাইনটা, যে কারণে আমরা এখনো জানতে পারিনি, আপনার যে প্রশ্নটা যেটা নিয়ে আজকে কথা, যে নির্বাচন সঠিক সময়ে হবে কি না, কখন হবে,
আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি, আর কিছু। আরো বিস্তারিত আলোচনা শুনবো নীলুফার চৌধুরীর মনে পড়ে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আপনার কাছে আসতে চাই যে লন্ডনের যে যৌথ বিবৃতি এবং যে বৈঠকটা হয়েছে তার প্রেক্ষাপটে আপনার দলের পক্ষ থেকে কিন্তু আমরা একটা বিবৃতি লক্ষ্য করেছি যে আসলে এই বৈঠকটি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় কি যায় না এরকম একটা প্রশ্ন। আবার এই বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরে একটি রাজনৈতিক দল ইঙ্গিত করে বলছে, আরেকজনকে স্পষ্ট বোঝাই যাচ্ছে, কিন্তু বলছে একটি রাজনৈতিক দল এই কাজটি করতে পারে না। কিন্তু এই নির্বাচনের প্রশ্নে যে এই দুটি শর্ত, সব প্রস্তুতি এবং বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতির প্রেক্ষাপট এবং এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ন্যূনতম ঐক্যের জায়গাটা, সেটাকে আবার বিনষ্ট হওয়ার একটা লক্ষণ বলি, অথবা কোনো সম্ভাবনা, অথবা সেরকম কোনো পূর্বাভাস দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচকবৃন্দ যারা শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম। নির্বাচন এবং আমাদের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, আমাকে কিন্তু 2-3টা বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা নিতে হবে। যে এটা কিন্তু 2001 সালের একটা নির্বাচন না, এটা 2008 সালের একটা নির্বাচন না, অথবা 1996 সালের একটা নির্বাচন না। কারণ এটা সে সময় নির্বাচন হচ্ছে না যে সময় একটা সরকার শুধু পদত্যাগ করে নাই, অথবা তারা পলাতক না, তারা দেশ ত্যাগ করেছে। এবং শুধু তারা করে নাই, একটা মসজিদের ইমাম পর্যন্ত করেছে। এবং সেই সময় আমরা নির্বাচনের কথা বলছি যে সময় বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিগত 15 বছরে ধ্বংস করেছে বলে আমরা সবাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম সবাই একমত। সুতরাং সেই ধ্বংসযজ্ঞ একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ঠিক আগের কোনো একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন একটা সরকার দায়িত্ব পেয়েছে, 3 মাসের মধ্যে এসে সে একটা ইলেকশন করে দেবে, এই চিন্তা করাটা বোধহয় খুব স্বাভাবিক ব্যাপার না। এবং এটা যদি করা হয় তাহলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সাথে তার চিন্তা দৃষ্টিভঙ্গি লালন করেন, এটা বুঝতেও কিন্তু আমাদের কষ্ট হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক দল তো নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যে একটা রাজনৈতিক অবশ্যই সেটা হবে, কিন্তু আপনাকে এই বা আমাকে কিন্তু এই জিনিসটা মাথায় নিতে হবে যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এটা কোনো পদত্যাগ হয় নাই, এটা একটা পলাতক সরকার এবং একটা অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার। এবং যেটা বলা হচ্ছে যে এটা নির্বাচনকালীন সরকার না, তারপরে বা আমরা বলছি যে তাদের দায়িত্ব কি, তাদের দায়িত্ব তো ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে তো ইনভাইট করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, তারা তো এখানে জোর করে বসেন নাই, তাদেরকে বসানো হয়েছে জনগণের পক্ষ থেকে। তো বসানো হয়েছে, তো চেতনাটা কি? জুলাই আগস্টের তো অভ্যুত্থানের একটা চেতনা আছে, সেই চেতনাটা কি? চেতনাটা হচ্ছে বিগত 15 বছরে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দেওয়া হয়েছে। এখন মিনিমাম একটা সংস্কার করে, তো মিনিমাম একটা সংস্কার করে আমরা যদি বলি যে এই দেশটা একটা মা, একটা নির্বাচন, একটা সন্তান, তো আমরা কি মানে তাড়াহুড়ো করে 8 মাসের মধ্যেই বলবো যে 10 মাস অপেক্ষা করার দরকার নেই, আমাকে ইমেচিউর বেবি দিয়ে দেন? মাসুদ ভাই, তার মানে কি যারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাইবে তারা কি গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী? আমরা কি ইমেচিউর বেবি চাইবো? আমরা তো ইমেচিউর বেবি চাইবো না, আমরা তো একটা সুষ্ঠু সুন্দর বেবির জন্য যদি যেখানে 8 মাস আমরা অপেক্ষা করতে পেরেছি বা 17 বছর যেখানে আমরা অপেক্ষা করতে পেরেছি, সেখানে আমরা আর 2 মাস অপেক্ষা করে একটা সুষ্ঠু সুন্দর ম্যাচিউরড বেবি, একটা ম্যাচিউরড ইলেকশন আমাদের পাইতে অসুবিধাটা কি? সেই জায়গায় লন্ডনের বৈঠকের মাধ্যমে জামাত ইসলামী কোনো রিজার্ভেশন দেখায় নাই, বৈঠকে সাধুবাদ জানানো হয়েছে, কিন্তু বলা হয়েছে জুলাই আগস্টের স্টেক হোল্ডার তো কোনো একটা দল না, একটি দলের সাথে, রাইট রাইট, আমি সেটাই বলছি, জি, কোনো স্টেক হোল্ডার তো একটা দল না। আর অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সরকার দলের সাথে বৈঠক করতে পারেন, এটা নিয়ে মানে জামাতের রিজার্ভেশন তো নাই, আমরা সাধুবাদ জানিয়েছি প্রথমে। দ্বিতীয় যেটা বলেছি, এই আলোচনাতে আমাদের কোনো আপত্তি নাই। তৃতীয় যেটা বলেছি যে এখানে খুবই মানে দেশ এবং দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়েছে, এগুলো কিন্তু বুঝতে হবে। চতুর্থ যেটা বলেছি সেটা হচ্ছে যে জনগণের অধিকারটা হচ্ছে, এই ডেটটা তো একটা পার্টি বা একটা সরকারের অধিকার না, এটা তো জনগণের অধিকার। সেই জনগণকে প্রতিনিধিত্ব করে যে সরকারগুলো, যারা আমরা একসাথে আন্দোলন করেছি, এটা আমি বলেছি আমার জায়গা থেকে, এটা যদি জামাতের সাথে ওই বৈঠকটা হতো এবং সেই বৈঠকে যদি মিরেজামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বসে এবং সেখানকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও যদি এরকম প্রোগ্রাম করতো, আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাকে বলছি ভবিষ্যতে যদি এরকম হয় আমি এখানে এসে প্রতিবাদ করব। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাসুদ ভাই, এই জায়গাটা জামাত প্রতিবাদ জানিয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত ভাই। আপনার কাছে আসতে চাই যে একটি দলের সাথে বৈঠক করা, সেটি এনসিপি এবং জামাতের পক্ষ থেকে যে বিবৃতি, সেটি তো আপনি নিশ্চয়ই জানেন। এখন দেশের এই উদ্ভূত পরিস্থিতির সামনে একটা স্থিতিশীল রাজনৈতিক স্থিতিশীলতার দিকে যাওয়া, অর্থনীতিকে বাঁচিয়ে রাখা, মানুষকে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া, এই লক্ষ্যে এই বৈঠকটি নিয়ে যে রাজনৈতিক মহলে যে আলাপ আলোচনা আছে, এখান থেকে আপনার সাথে আলাপটা শুরু হোক, এরপর অন্য প্রশ্ন আছে। প্রথমেই আপনাকে এবং সহালোচক সহ যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আপনার যে টপিক যে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে,
এই প্রশ্ন ওই প্রশ্নটায় আসি। এই প্রশ্ন কেন, এই প্রশ্ন আছে। তো আমার ধারণা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কেন হবে? কারণ হচ্ছে এই সরকারের প্রধান তো ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অর্থনীতি বোঝেন। উনি আমার আপনার থেকে, দেশের অনেকের থেকে অনেক ভালো অর্থনীতি বোঝেন। তিনি বোঝেন দেশের অর্থনীতির অবস্থাটা কি। নির্বাচন কবে হবে বা হতে পারে তার জন্য যতগুলো ইন্ডিকেটর দরকার, তার মধ্যে একটা হচ্ছে মানুষ কি চায়। 8 মার্চ 2025-এ ঢাকা ট্রিবিউনে একটা জরিপ প্রকাশিত হয়েছিল, ইনোভেশন কনসাল্টিংয়ের। এই জরিপ 8টা বিভাগ থেকে স্যাম্পল নিয়ে করেছিল। তার মধ্যে 59%, শতকরা 59% মানুষ বলেছিল, ভোটারদের মধ্যে যারা ভোটার তাদের মধ্যে, তারা বলেছিল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন। এর মধ্যে 32% জুনের মধ্যেই চেয়েছিল। এবং এই অংশগ্রহণকারীদের মধ্যে 50% কখনোই ভোট দেওয়ার সুযোগ পায়নি। তার মানে গত 3টি নির্বাচনে যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি এবং এই অর্থনৈতিক অবস্থা, তাদের কর্মক্ষেত্র, তাদের দারিদ্র্যের অবস্থা সব মিলিয়ে তারা কিন্তু চায় নির্বাচনটা দ্রুত হোক। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ। যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে তখন বিনিয়োগ বলতে কিছু হয় না, দেশি বিদেশি কিছুই হয় না। বিনিয়োগ না হলে কর্মক্ষেত্র হবে না, কর্মক্ষেত্র না হলে দারিদ্র্যের হার বাড়বে। দেবপ্রিয় ভট্টাচার্য ওয়ার্ল্ড ব্যাংকের সূত্র উল্লেখ করে যেটা বলছেন যে এই সরকারের আমলে 27 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নতুন করে যুক্ত হয়েছে, তার মধ্যে 18 লক্ষ নারী। তাহলে সেইখানেও সরকারের একটা পরীক্ষা আছে। এই তথ্য নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার জানেন, উনি বুঝেন। তৃতীয় হলো, বিশ্বের অন্যান্য দেশে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সব জায়গায় কি হয়েছে। সাম্প্রতিককালে একটা ওয়ার্কশপে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল আমার। সেখানে 16টি দেশের উপরে যে অ্যানালাইসিস করা হয়েছে, গ্রিস, বেলজিয়াম, ইউক্রেন, পোল্যান্ড, পূর্ব জার্মানি, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, চিলি, ইটালি, হাঙ্গেরি, স্পেন, থাইল্যান্ড এবং গ্যাবন। এর মধ্যে 1 মাস থেকে 1 বছর 7 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। সর্বোচ্চ 1 বছর 7 মাস নিয়েছে। এই দেশগুলোর মধ্যে অ্যানালাইসিসে দেখা গেছে ওই দেশগুলোর অবস্থা, বাংলাদেশের কি অবস্থা? ওর মধ্যে অনেকটা। আপনি কি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মিল পাবেন না? সেখানে কতদিন পরে নির্বাচন হয়েছে। আপনি থাইল্যান্ডের অভ্যুত্থানের পরে সেখানে কতদিন পরে হয়েছে, এখানে তো আছে। সেইখানে দেখা গেছে, আপনি দেখেন থাইল্যান্ডে হয়েছে 1 বছর 7 মাস পরে। কিন্তু আমাদের এখানে এরকম একটা আলোচনা আছে, মানে সেই আলোচনাটা খুব যৌক্তিক না। মানুষ হাসতে হাসতে বলে যে এখানে চেয়ার কাউকে ছাড়তে চায় না। সেটা অন্য প্রশ্ন আসছে। এইখানে আপনি অর্থনৈতিক যেই কাঠামোটা সেটা চিন্তা করেন যে এর মধ্যে আবার অ্যানালাইসিসে দেখা গেছে যেই দেশগুলা নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যত দেরিতে করেছে তাদের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা তত বেড়েছে, সংকট বেড়েছে। এখন যেহেতু এই দেশগুলো, এবং এটা সংস্কারের প্রশ্নে এদের মধ্যে প্রত্যেকটা 16টার মধ্যে 16টা দেশই কিন্তু নির্বাচন কমিশন সংস্কার করেছে। শুধু যদি অর্থের ব্যাপারটাই দেখেন, সংস্কার এবং বিচারের অগ্রগতি, এই যে বলছি যে 16টি দেশের মধ্যে 16টা দেশই এখানে শুধু নির্বাচন কমিশন সংস্কার করেছে, অর্থনৈতিক সংস্কার করেছে 12টা দেশ। ভিন্ন ভাই, এক দেশের প্রেক্ষাপট তো ভিন্ন। এক দেশের প্রেক্ষাপট। বাংলাদেশ কি পৃথিবীতে ইউনিক না? আমাদের এবারের গণঅভ্যুত্থান, এবারের যে 24-এর গণঅভ্যুত্থানের সাথে তো অন্য দেশের গণঅভ্যুত্থানের বিপ্লবের তো আপনি মিল করলেন না। আপনি কি দেখাতে পারবেন এই দেশ ইউনিক বলে? যে এই যে 10 মাসে, যে 10 মাসের কথা মাসুদ ভাই বললেন, 10 মাস আগে বিয়ে করেছিল এমন দম্পতিরা অনেকে সন্তানের মুখ দেখে ফেলেছেন। আর এই সরকার 10 মাসে কি এমন প্রসাব করলো যে তাদেরকে অনেক সময় দিতে হবে, অনন্তকাল সময় দিতে হবে। তারা দেখাক যে পৃথিবীর এই যে 16টা দেশ বললাম যেখানে বিনিয়োগ খারাপ হয়েছে, তারা দেখাক যে আমার এখানে বিনিয়োগ বেশি হয়েছে, আমার এখানে দারিদ্র্যের হার বাড়েনি, আমার এইখানে কর্মসংস্থান বেড়েছে, আমার এইখানে রাজনৈতিক সমঝোতা বেড়েছে, আমার এখানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। সরকার যদি বলে যে 10 হয় নাই, আমার এখানে এখনো গণঅভ্যুত্থানে পরাজিতদের অরাজনৈতিক মানে লোকাল নেতাকর্মী সেই আলোচনা সেই আলোচনা আপনি করতে পারেন, সেটা তো আমরা শুনলাম। কিন্তু সরকার যদি বলে 10 মাস ধরে তারা দেশটাকে টিকিয়ে রেখেছে, এটা কি তাদের একেবারে অর্জন নয়? এই সরকার হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সমর্থিত সরকার। গণ অভ্যুত্থানের পক্ষের প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক শক্তি সমর্থন দিয়ে যাদের বসায় এবং বিপ্লব
বিপ্লবের পরবর্তী সরকার, যদিও এটা গণঅভ্যুত্থান, কেউ কেউ তো বিপ্লব বলছেন, বিপ্লব পরবর্তী বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সকল লোকের সমর্থন নিয়ে বিপ্লবের গতিতে কাজ করবে। এরা তো স্বাভাবিক গতির থেকে অনেক নিচের গতি। ডাক্তার স্বাগত হোসেন শান্ত ভাই, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই আমাদের আরিফুল ইসলাম আদিব আপনার কাছে সর্বশেষ আসার পিছনে কারণ হলো আপনার নিবন্ধন জমা দিয়েছেন, প্রতীক হিসাবে শাপলার প্রসঙ্গ এসেছে। এই জাতি ফুল প্রতীক হতে পারে কিনা সেটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনছি। পাশাপাশি মূল যে প্রশ্ন আপনার কাছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে শুনবো যে আপনারা নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেওয়া মানে হলো, অনেকেই মনে করছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কারণ এর পিছনে আবার কারণ হিসাবে অনেকে বলছে যে আপনারা সরকারের অংশ, সুতরাং আপনারা জানেন কখন নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে বিজ্ঞ আলোচকবৃন্দ যারা আছেন এবং একই সাথে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রথমে আপনি যেটা বলছেন যে আবেদনের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের একটা ধারাবাহিক রাজনৈতিক যে পথ চলা, সেই জায়গা থেকে আমাদের আবেদন করতে হবে নিবন্ধন, যেটা 2008 সালে আইন হয়েছে, সে জায়গা থেকে আমরা আবেদন করেছি এবং সেটার সাথে অবশ্যই আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের রাজনৈতিক লক্ষ্য, বাংলাদেশ মানুষের স্বপ্ন অর্জন করতে চাই, সেটার ধারাবাহিকতাই হচ্ছে এটি। প্রথমত বিষয় হচ্ছে আপনার যে প্রশ্নটি প্রথমে যে নির্বাচন হবে কি না, এটিকে আমার কাছে বেশ কয়েকটি, এখানে এটা এক কথায় উত্তর না, এটা আমার কাছে বেশ 3 থেকে 4টি বিষয় মনে হচ্ছে। প্রথম দুটি শর্ত তো প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন, পর্যাপ্ত বিচার এবং সংস্কার এবং প্রস্তুতি সমন্বিত। আমি সেটার সাথে আরেকটু অ্যাড করব যে এখানে প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্য অন্য যে স্টেক হোল্ডার আছে, এদের একটা সম্মিলিত কিন্তু প্রস্তুতি, মানে একটা সমন্বিত রাজনৈতিক বোঝাপড়া লাগবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, এটা ডিপেন্ড করবে বিএনপির রাজনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংযমের উপর, রাজনৈতিক সংস্কার এবং সংযমের উপর। কেন সংযমের উপর নির্ভর করবে? কারণ হচ্ছে যেহেতু এখন পর্যন্ত অভ্যুত্থান পরবর্তীতে সময়ের থেকে বিএনপি সবচেয়ে বড় দল এবং তাদের সাংগঠনিক কাঠামো সবচেয়ে বড়, ফলশ্রুতিতে দেশে যত ধরনের মানে অন্তকোন্দল তৈরি হয়, মানে আপনি আগে দেখতেন কি যে যখনই বাংলাদেশে একটা নির্বাচন এগিয়ে আসে, আওয়ামী লীগ বিএনপির মাঝে একটা দ্বন্দ্ব হইতো, মানে বিপরীত দুই দলের ভিতরে একটা দ্বন্দ্ব হইতো এবং এই দ্বন্দ্বের মধ্যে আসলে সলিউশন, মানে রাজপথে যে শক্তি দেখাইতে পারতো, পরের ইলেকশন সে জিতবে, এরকম একটা সম্ভাবনা ছিল। এবছর যেহেতু সরাসরি এরকম সমশক্তি সম্পন্ন একটা সংঘাতের জায়গা নাই, বিএনপি সেই জায়গায় সবচেয়ে শক্তি, ফলে আপনি যে বিগত সময়ের অন্তকোন্দলগুলো দেখেন, আপনি হয়তো সেটা তথ্যগতভাবে হয়তো কম বেশ হতে পারে, সেই সংখ্যাটা অলমোস্ট আপনার ৭৯ থেকে ১০০+। ফলশ্রুতিতে আপনার মানে এখানে তাদের নিজেদের মধ্যে যে রাজনৈতিক মানে যে ক্ষমতায় চলে আসছি, ফলে জাস্ট আমার পরিবর্তনের এখন বাকি, নিজেদের মধ্যে যে নির্বাচন এগিয়ে আসলে মানে তাদের একই আসনে যে একাধিক বিদ্রোহী প্রার্থী, দল মনোনীত প্রার্থী, বঞ্চিত প্রার্থী, দীর্ঘ সময় জেল খাটা প্রার্থী, মানে এই যে এতগুলো প্রার্থীর মধ্যে যে পারস্পরিক যে ধরেন শ্রদ্ধা, মানে আমি বাহিরের দল বাদ দিয়ে দিলাম, অন্য যতগুলো দল রাজনীতিতে অংশগ্রহণ, নির্বাচনে অংশগ্রহণ, তাদের আপনি হিসাব বাঁধেন, এদের ভিতরে যে পারস্পরিক যে সংঘাত মানে ইয়ের জায়গাটা, সেই জায়গাটা থেকে তাকে রাজনৈতিক সংযম। আচ্ছা, এই সংযমের প্রশ্নটি নিয়ে একটা প্রশ্ন রেখে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে সেটা হচ্ছে বিএনপির সংস্কার এবং সংযমের প্রসঙ্গ বলছেন, তাহলে আপনি বলছেন যে এই 10 মাসে আন্তঃকোন্দলে বিএনপির প্রায় 182 জনের কথা আপনি বললেন, সেটা মানে এটা সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে বিএনপি বড় দল, সেই জায়গা থেকে তারা এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু আপনার দল এনসিপি এখনো নিবন্ধন পায়নি, এখনো আপনার দলের অনেক নেতাকর্মীদের ব্যাপারে যে ধরনের অভিযোগ, নতুন দরবেশ থেকে শুরু করে যে প্রসঙ্গগুলো তৈরি হলো, এই প্রসঙ্গগুলোরও বা কি জবাব আপনাদের কাছে আছে? এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর কাবেল নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত গোল টেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, নির্বাচন হবে তো কেন এই প্রশ্ন, যে আলোচনাটি আদিব শুনছিলাম তার প্রেক্ষাপটে আপনি বলছিলেন যে বিএনপি সংস্কার এবং সংযমের উপরে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটি নির্ভর করবে। তার প্রেক্ষাপটে আমার প্রশ্ন যে এনসিপি আপনারা মাত্র নিবন্ধনের জন্য আবেদন করলেন, এখনই আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনার আবার নতুন দরবেশেরও আবির্ভাব ঘটলো এনসিপির মধ্য দিয়ে।
বলুন। ধন্যবাদ আবার আপনাকে। আপনি যে বিষয়টি বলছেন সেখানে তুলনামূলক যে জায়গাটি, আমরা প্রথমে যে নির্বাচনের আলোচনা, সেখানে আরেকটা পয়েন্ট আমার একটা বাকি ছিল, সেটা হচ্ছে যে সরকার যে শর্তটা দিয়েছিল যে দৃশ্যমান পর্যাপ্ত সংস্কার। জি। জাতীয় ঐক্যমত্য কমিশন তো ইতিমধ্যে প্রায় দ্বিতীয় দফার অনেক পর্যায়ে আলোচনা চলে আসছে। এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে বেশ 4 থেকে 5টা পয়েন্টে কিন্তু বড় ধরনের একটা মত দ্বিমত, একেবারে দুই মেরুর অবস্থানের মতন কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। একই সাথে একটা জিনিস বলি, আপনি প্রথমে একটা জিনিস বলেছিলেন, যেহেতু এনসিপি আবেদন করছে, ফলে ধরে নিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কারণ এনসিপি সরকারের দল বা এরকম একটা কমেন্ট করছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত ঐক্যমত কমিশনের আলোচনা বা বিগত সময় সরকারের আচরণ পরিবর্তন দেখলে আপনার এই বক্তব্যটা আসলে কোনোভাবেই খাটবে না, বরং এবং শুধু সরকার না, হোল এস্টাবলিশমেন্টই এখন বিএনপি। একেবারে রাষ্ট্রের যতগুলো এস্টাবলিশমেন্ট আছে, পুরনো সেটেলমেন্ট আছে, সবগুলো বিএনপি, এবং বিএনপির মতন করেই হচ্ছে বিএনপি যা ভাবে সেটাই মিডিয়া ভাবতেছে, বিএনপি যেভাবে চাচ্ছে প্রশাসন সেভাবে চাচ্ছে, যদি নাও চায় বরং এটার একটা হুমকি অলরেডি তো তাদের স্পষ্ট বক্তব্য আছে। এই কারণে কি আপনারা নির্বাচন কমিশনের পুনর্গঠন চান? ওসিগিরি ডিসিগিরি চলবে না, এই বক্তব্য তো তাদের স্পষ্ট আছে। নিজেদেরকে নিজেদের জায়গায় ঘোষণা দেওয়ার বিভিন্ন বিষয় আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে যেটা বলছেন যে বরঞ্চ বলা চলে যে বিএনপি আর সরকার বরঞ্চ এইটা এখন মানে আলাদা করাটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ দৃশ্যতভাবে একটা গভর্নমেন্ট দেখলেও মনে হইলো দিন শেষে পুরো রাষ্ট্রর যে মেকানিজম এটা অনেকাংশই হচ্ছে বিএনপি নিয়ন্ত্রিত এবং বিএনপির দ্বারা পরিচালিত। তাহলে তো নির্বাচন ডিসেম্বরেই হতো না, ডিসেম্বরে নির্বাচন হতো, এটা ওই যে একটা ইয়া লাগবে তো, দিন শেষে আপনাকে সার্টিফিকেট তো নিজেরটা নিজে নিতে পারে না, একটা গভর্নমেন্টের দেওয়া সার্টিফিকেটটা তো নিতে হবে যে ইলেকশনটা জাস্ট হয়ে যাক, সার্টিফিকেটটা আপনি দেন, এরপরে আমি আমার মতন করে অফিশিয়ালি হচ্ছে। এই পর্যায়ে আদিব ভাই এতটুকু বলুন যে আপনারা যে শাপলা নির্বাচনী প্রতীক হিসাবে নেবেন, এটা কি জোর করে নিচ্ছেন কিনা? না, এটা কোনোভাবে জোর করে না। এখানে শাপলা বিষয় খুব দুইটা বক্তব্য খুব স্পষ্ট বিষয়। প্রথম তো একটা প্রশ্ন আসছে যে জাতীয় ফুল ফল কোনো দলের প্রতীক হতে পারে কিনা। প্রথমত হচ্ছে নির্বাচন কমিশনের যে বরাদ্দকৃত মার্কা আছে সেখানে আমরা দেখেছি জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে একটা দলের আছে, জাতীয় পশু বাঘও তাদের তালিকায় আছে, যদিও এখনো কেউ নেয়নি, এবং জাতীয় গাছ যে বট গাছ সেটাও নিবন্ধিত আছে। তার ফলে প্রথম প্রশ্ন আপনি সলিউশন পেয়েছেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে জাতীয় প্রতীক হতে পারবে কিনা। জাতীয় প্রতীক 4টা জিনিস নিয়ে জাতীয় প্রতীকের অংশ, সেই প্রতীকের জায়গার একটা বড় বা আপনি মৌলিক অংশটা বলতে পারেন শাপলা। ফলে ধান, পাট এবং হচ্ছে একই সাথে তারা, যেই 3টা অংশই 2008 সালের নভেম্বরে অলরেডি জাতীয়তাবাদী দল বিএনপি, জেএসডি এবং হচ্ছে আপনার তৃণমূল বিএনপি বা এরকম একটা সংগঠন, 3টাই অলমোস্ট তারা নিয়েছে। ফলশ্রুতিতে আরেকটি যেটি অংশ রয়েছে সেটি তো আমরা ওই 3টি দল যদি একটি জাতীয় প্রতীকের একটা অংশ যদি তারা দাবি করতে পারে, সেই জায়গার থেকে আইনগতভাবে আমরা কোনো ধরনের বাধা দেখি না। নিশ্চয়ই আপনারা এখানে আমি একটু প্রশ্ন রেখে, মানে প্রশ্ন না, ঠিক একটা মন্তব্য রেখে আমি মনিয়াপার কাছে আসি যে রাজনীতিতে তো পারসেপশন বা মানুষের ধারণাটা তো গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে অনেক কিছু শোনা যায়, নিশ্চয়ই আপনারাও সেটা দেখছেন। অনেক মানুষের ধারণা কিন্তু আপনারা এই যে শাপলা নির্বাচনী বা আপনাদের দলীয় প্রতীক হিসাবে নিচ্ছেন জোর করে, এই ব্যাপারে নিশ্চয়ই আপনারা যখন জনসংযোগ করবেন মানুষকে সেটা বলার চেষ্টা করবেন। মনিয়াপা, যেটা আদিব ভাই বলছিলেন যে আসলে নির্বাচন কখন হবে সেটি ডিসেম্বর, ফেব্রুয়ারি বা আগে পরে, সেই প্রসঙ্গটি অনেকাংশে নির্ভর করবে বিএনপির অভ্যন্তরীণ সংস্কার এবং সংযোগের উপর। এবং তিনি বলছিলেন, এবং এরকম একটা গণমাধ্যমে এসেছে যে বিএনপির প্রতি মাসে আন্তঃকন্দলে প্রায় 10 জন নিহত হচ্ছেন। দেখেন, বড় বড় দল থাকলে একটু সমস্যা হয়, হাড়ি পাতিল ঠুকাঠুকি লাগে, বড় দলের বড় সমস্যা, ছোট দলের ছোট সমস্যা। বিএনপি আভ্যন্তরীণ কুন্দলে যতটুকু একটা এলাকায় যতটুকু আহত হয়, অনেক দল আছে অতগুলো লোকও থাকে না। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্যি। এখন যাদের লোক থাকে না তারাও নির্বাচনে যাবে, এটাই স্বাভাবিক। তো তারা তো তাদের মতো ডিলে করার জন্য বিভিন্নভাবে বলবে। বিএনপির আভ্যন্তরীণ কুন্দলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কারণ নির্বাচনী পরিবেশ বা পরিস্থিতি, পরিবেশ এটা তো বিএনপির আভ্যন্তরীণ কুন্দল, নির্বাচন না হতেও আভ্যন্তরীণ কুন্দল হয়েছে বা হবে থাকলে, সেইখানে নির্বাচনের সঙ্গে এটার কি সম্পর্ক? আপনি এটা তো অন্য কিছুর এটা মিন করে।
আমার ঘরের দ্বন্দ্বের জন্য আপনি নির্বাচন বয়কট করে দিবেন, বানচাল করে দিবেন, এটা তো হতে পারে না। বিএনপি একটা আলাদা দল, একটা দলের আপনি বড় জোর তাকে অ্যালার্ম দিতে পারেন, তাকে নিয়ে যে বলতে পারেন যে এগুলো হচ্ছে কেন, কিন্তু এর চেয়ে বেশি বোধহয় আপনি বলতে পারেন। কিন্তু আপনারা তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তো খুব একটা বেশি উন্নতি করতে পারছেন না। শুনেন, এইসব থাকবে, এটা নিয়ে আপনি মনে করেন আমরা যখন কথা বলছি শুনলাম যে এনসিপি একজন মাদারীপুরে মানে চরমভাবে আহত করে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তা এনসিপি তো ছোট্ট দল, যেখানে আন্দোলনে তারা ডাক দেওয়ার পরে 14 জন লোক হয়, তো সেইখানে আপনার মাদারীপুর থেকে রেগে গেলে ছোট আর বড় কি, আমি ওইটাই বলছি। তো আপনি তাহলে আমরা তো এটার জন্য বলি না যে নির্বাচন পিছাইতে হবে। এনসিপি কি কিন্তু একদম হালকা করাও যাবে না, কারণ যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বলেন যে ওদের তো দল করার অধিকার আছে, ওরা দল করবে, ওরা আন্দোলন করেছে, এটা ওরা দল করবে, দল যে কেউ করতে পারে বাংলাদেশে একটা বয়স হলে, একটা যে কোনো শর্তগুলোর মধ্যে বললে। কিন্তু এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলতে পারেন না। প্রধান উপদেষ্টা বললে গণহারে সব দলকেই বলা উচিত, কারণ আমরা ওই যে কথাটা বললেন যে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি যে তাকে এত মানুষের সমর্থন আছে তার পিছনে ছিল, কারণ ওই মুহূর্তে সরকার ছিল না, একজন নিরপেক্ষ ব্যক্তিকে দরকার ছিল যার কোনো রাজনৈতিক দল নাই। কিন্তু আমরা যে দেখলাম এই জায়গাতে আসি যে বিএনপির সংস্কার এবং সংযমের সার্টিফিকেট কিভাবে নেবেন আপনারা? এটা তো আদিব ভাই বললেন এই সার্টিফিকেট ছাড়া কিন্তু নির্বাচন হবে না। এটা কোনো কথা হলো না, তারা তো কত কথাই বলে। এখন তারা তো এটাও বলে যে বিচার না হলে নির্বাচন হবে না, সংস্কার না হলে নির্বাচন হবে না। এখন সংস্কারও যেটি তুলে ধরছে ওটিও প্রায় সমাধানের কাছাকাছি চলে আসছে। তাহলে এখন আমার ঘরের কুন্দল নিয়ে এখন ইসলাম বলছে 4টে বিয়ে করা যাবে, এখন আমি 2টা বিয়ে করলাম না 3টে বিয়ে করলাম, সেটার উপর আপনি আবার আরেকটা দিয়ে দিবেন, এটা তো হতে পারে না। এটা যার দল তাকে আপনি অ্যালার্ম করতে পারেন। আপনি তো তার দলের জন্য নির্বাচন পিছায় থাকবে, আপনারা তো সমস্যা কিসের? আপনি তো খুশি। আপনি যদি অন্য দলের কিছু ঝগড়া মারামারি লাগে আপনার তো অখুশি হওয়ার কথা না, আপনি বরং অনেক খুশি। তো সেইখানে আপনার তো এটা বলা, এটা ধূপে টিকবে না, এইসব বলে কোনো ধূপে টিকবে না। এবং বিএনপি, আওয়ামী লীগ যারা ছিল বা আপনার আরও যারা এরকম দল ছিল, তাদের প্রত্যেকেরই আভ্যন্তরীণ কুন্দল আছে। কুন্দল এটা নিয়েই চলতে হয়। 5টা ভাই থাকলে সংসারে জমি জিরাত নিয়ে কুন্দল থাকে। তো সেখানে বিএনপি একটা দল, এটা একটা পরিবারের মতো। এখানে 5টা ভাই না 500 ভাই আছে, 500 ভাইয়ের মধ্যে কখনো কখনো লাগতেই পারে। সেটাকে নিয়ে আমি মনে করি না যে এটার জন্য নির্বাচন পিছানোর মতো কোনো কারণ থাকতে পারে, বরং যে কোনো কজ খুঁজে বের করা হচ্ছে বানরের পিঠা ভাগের মতো অনেকটা, যে আগে ক্ষমতার ভাগ তারপরে নির্বাচন। ক্ষমতার ভাগ যদি মিলে তাহলে নির্বাচন, ক্ষমতার ভাগ না মিললে নইলে মনে করেন সবার সঙ্গে মিটিং করলো সমস্যা নাই। লন্ডনে মিটিং হলো, আপনার বলা হলো যে কেন ওই যে কলা সুলাইলে কেন বুঝায় দাও, লন্ডনে মিটিং হলো কেন এই জন্য আমি মিটিংয়ে যাব না, লন্ডনে মিটিং হলো কেন এই জন্য আমি সরকার প্রধানকে মনে করব যে তারা বিএনপির লোক। এবং জামাত ইসলামী কেন বলছে সেই ব্যাখ্যা তো তারা বলছে যে গণঅভ্যুত্থানে শুধু তো বিএনপি ছিল না, অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, সেক্ষেত্রে বিএনপির সাথে শুধু সরকার আলোচনায় বসতে পারে কিনা। সরকার যদি মনে করে যে তার পায়ের নিচের মাটিটা একটু শক্ত হবে, শক্ত ভিত দরকার, শক্ত ভিত দরকারের জন্য সরকার যদি মনে করে যে, আমি শেষ করি লাইনটা, সরকার যদি মনে করে যে তার সাথে কথা বললে আমি অনেকটা কুন্দল থেকে বাঁচবো, আন্দোলনের যে লেলিহান আগুন সেটা সরকার জানে, সেখান থেকে বাঁচবো। তার মানে আপনি বলছেন যে সরকার দুর্বলতায় ভুগছে, বিএনপির ভিটামিন খেলেই শক্তি ফিরে পাবে। এটা স্বাভাবিক ব্যাপার, আপনি এটা যেভাবেই নেন না কেন, বিএনপি একটা বিশাল বড় দল, বাস্তবতা আছে, সেটাকে তো আমরা অস্বীকার করছি না। সরকারের কোনো রাজনৈতিক দল নাই, সরকারের হয়ে বলার জন্য যারা ছিল, সরকারকে সেভ করার জন্য তারা 14 জন হয়েছে। তো 14 জন হওয়ার তো সরকার তো সেখানে আর বুঝে গেছে তার সেফটি কোনখানে, নইলে আপনার এত পয়সা খরচ করে লন্ডনে যে ওরকম কোনো প্রোগ্রাম ছিল না, এটা সবাই জানে। তো সেইখানে তাহলে সরকার গেল কেন? ঠিক আছে, মনে ধন্যবাদ। কি যোগ করবেন? 30 সেকেন্ড বলতে মানে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক বা লন্ডন বৈঠক করা নিয়ে আমাদের সমালোচনাটা ছিল না, সমালোচনাটা ছিল জাতীয় একটা ইস্যু, যেহেতু উনি একই সাথে ঐক্যমত্য কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা, কারণ উনি প্রধান উপদেষ্টার পাশাপাশি ঐক্যমত্য সভাপতি, এবং সেই ঐক্যমত্য কমিশন কিন্তু ধারাবাহিকভাবে বৈঠক করতেছে। আমাদের এনসিপির পক্ষ থেকে যে সমালোচনাটা ছিল যে আপনি যখন একটা দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে নির্বাচনের ডেট নির্ধারণ করার চেষ্টা করেন,
মানে ডেট তো ফিক্সড করে না, চেষ্টা করছে। তাহলে হয় কি একই সাথে আপনার এই যে এখন 33 দল নিয়ে হচ্ছে আপনার ঐকমত্য কমিশন চলতেছে, তখন হয় সেটা ঠিক আছে আদিব ভাই, কিন্তু সেই বৈঠকে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষাপটে তারেক রহমানের যে অংশগ্রহণ সেটাকে বিএনপি বলছে যেটা তিনি বাংলাদেশের হয়ে এই বৈঠকে প্রতিনিধিত্ব করেছেন। পরবর্তী পর্যায়ে আমরা শুনবো ডক্টর মাসুদ ভাই। আমি আসতে চাই ডক্টর মাসুদ ভাই আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে এই যে বিএনপির যে আন্তঃকন্দলের প্রসঙ্গ বলুন, তার প্রেক্ষাপটে তার সাথে নির্বাচনী পরিবেশ কিংবা লেভেল প্লেইং ফিল্ডের যে প্রসঙ্গ, সেটি নিশ্চিত করা তো অবশ্যই নির্বাচনের আগে খুবই জরুরি। সেই অবস্থা কি দেখছেন? একই সাথে মব সন্ত্রাসও কিন্তু আছে। আমি এই বিষয়টা, এটা আমার প্রশ্ন, আপনি অন্য কিছু যোগ করতে পারেন। আমি অন্যটা বলছি যে আমি একটু দুর্ভাগ্যই বলতে হবে যে আমরা শুরু থেকে যে কথাটা বলে আসছি, এই কথাটাকে মানে ইগনোর করে মানে আমার কথাটাকে আমি বলতে চাচ্ছি। আমার কথাটা মানে হচ্ছে যে জামাত বলতে চায় যে যৌথ বিবৃতি দেওয়ার ইখতিয়ারটা একটা সরকার এবং একটা দল রাখে কিনা। এই কোশ্চেনটা তো জামাত করতে পারে, এটা তো জনগণের সম্পদ। তো এটা একটা ডেট ঘোষণা হবে, এটা রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে ওখানেই ডেট হোক, ডেটটা ওইটাই হোক। ওইটা দেশে এসে উনি 30টা দলের সাথে 1 ঘন্টা চা খেত, জি, উনি দেশে এসে এই কথাটা বলতো। দিস ইজ কোশ্চেন। এই কোশ্চেনটুকুর জবাব কিন্তু আমরা পাই না। আমাদের বলা হয় ডেট তো জামাত এটা ফেব্রুয়ারি বলছে, অসুবিধা কি? এইটা তো অসুবিধা না, বসতেই তো পারে। তো আমির জামাতের সাথে তো বসছেন, এটা তো আমরা বলি নাই যে এটা বসছে কেন। আমি তো বলছি যে এটা জনগণের রিয়াকশনটাকে আমরা জাস্ট অ্যাড্রেস করেছি, এটা শুধু আমাদের রিয়াকশন না। আপনি মানে কথা বলে দেখবেন, আপনি বলছেন যে পিপলস পালসটাকে আপনি উত্থাপন করলেন, অ্যাড্রেস করেছি। তো দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনের জন্য আপনি পরিবেশ দেখছেন কিনা, বা আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখন যদি আমার এই কোশ্চেন যদি করতে হয় আমাকে একজন নাগরিক হিসাবে, যে আমার পায়ের নিচে মাটি নাই সুতরাং কোনো একটা ডাল আমাকে ধরতে হচ্ছে, এখনই যদি এটা সরকার, আমরা কিন্তু ওই কথাটাই বলেছি। ডাল মাটি বুঝতে পারিনি, এই যে মানে একটু আগে আলোচনা আসলো না যে সরকারের পায়ের তলায় মাটি নাই সুতরাং তাকে তো দৌড়ে যেতে হয়েছে। আমরা এই কথাটাই বলেছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার, সে তো কোনো একটা দলের আশ্রয় প্রশ্রয় নিয়ে কাজ করবে। তো এটা তো আরও আজকে আমার বোধহয় ক্লিয়ার করে দিয়েছি আমি, যে আশ্রয় প্রশ্রয় নেওয়ার জন্য বা আমার দুর্বলতাটাকে একটা জায়গায় শেয়ার করার জন্য আমি দৌড়ে সেখানে আমাকে যেতে হয়েছে। তো এই কথাটা এতদিন মানে পাবলিক না বুঝলেও আমরা আজকে সেটা বোঝানোর একটা চেষ্টা করেছি যে সরকার দুর্বল হয়ে গেছে, সুতরাং একটা দলের করুণা বা একটা দলের সহযোগিতা বা তাদের একটা শেল্টার আমার প্রয়োজন। তো সেই শেল্টারটা যদি একটা দলের হয়ে বা একটা অন্তর্বর্তী সরকার নেয়, তাহলে সেই সরকার নিরপেক্ষ একটা নির্বাচন করে দেবে, সেটা আমি কেন আশা করব? আমরা ওই জায়গাটা আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, এই কথাটা আমরা উল্লেখ করেছি। এবং তাদের পক্ষে আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এটা নিয়ে শঙ্কা আছে। আমি আপনার কাছে ফিরছি, আলোচনা শেষ না। মনে কি প্রশ্ন? সরকার যখন একটা দলের সাথে বসে আলোচনায়, তখন সেই দলের সরকার বের হয়ে আসে। এর আগের যে মিটিং, 2টা আগে মিটিংয়ে আপনার মনে আছে বিএনপির মহাসচিব বলেছিলেন যে আমরা সম্পূর্ণরূপে অসন্তুষ্ট, এবং পক্ষান্তরে আইন উপদেষ্টা বলেছিলেন যে মিটিং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ঠিক এই জায়গাটা যাতে না হয় সেই জন্য দুই পক্ষ একসাথে বসে একটা যৌথ বিবৃতি দিয়েছে, অন্য আর কিছুই নেই এখানে। দুই পক্ষ যাতে আমাদের জন্য এটা ভালো হয়েছে, সরকারের জন্য ভালো হয়েছে, যে এর বাইরে যেন সরকার বা আমরাও কোনো কথা না বলি। এটা কিন্তু অন্যান্য দলকে সম্মান করে শ্রদ্ধা করেই বলা হয়েছে। ভালোটা বিএনপির জন্য হয়েছে, দেশের জন্য কতটুকু হবে বা অন্য রাজনৈতিক দলের জন্য কতটুকু হবে সেই প্রশ্নই তো তারা রাখছে। না, দেশের জন্য ভালো হবে, তাদের সঙ্গে তো কথা বলেছে, তাদের সঙ্গে তো অন্যান্য সময় কথা বলেছে বিএনপি। এবং আমি এখানে আরেকটা লাইন যোগ করতে চাই, তারা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে থাকলেন, জামাতের নেতারা দেখা করলেন না। যখন উনি লন্ডনে গেলেন তখন দেখা করতে গেলেন। তো এটাও তো আরেকটা সাইন নিয়ে আসে। দেশে তো অ্যাভেলেবেল ছিল, তখন তো আমরা তো হতাশ না। আপনাকে এটা বুঝাতে চাই, সরকারের সঙ্গে এমন কোনো কথা হয় নাই যে সরকার আমাদের ভাঙা চালটা তুলে, কিন্তু আমরা তো জানিও না কি কথা হয়েছে। আমরা তো ওইটা যৌথ বিবৃতিতে যে ধরনের কথা হয়েছে এইটুকু আমরাও জানি, আপনারাও জানেন, দেশবাসী জানে, সব দলগুলো জানে। এই তো সুতরাং ফেব্রুয়ারি যত কাছে আসবে তত আরো জানা যাবে। মাসুদ ভাই, জি। আমি বলছি যে নির্বাচন প্রক্রিয়াটা দেখেন, সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন হচ্ছে এই মানে 17 বছর পরের আমার ভোট দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই স্লোগানটা খুব সুন্দর। আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, বলতে ভালো লাগে, খুব চমৎকার কথা, বলতে ভালো লাগে। কিন্তু সেই কথার সাথে আমাদের বর্তমান দেশের চিত্রে আসলে কতখানি মিল আছে আপনি খেয়াল করে দেখবেন যে এখন
তৃণমূল প্রশাসনে যারা কাজ করছেন, সিইসির কথাটা কি আমাদের জন্য উদ্বেগজনক না? যে প্রশাসনের যথাযথ সহযোগিতা না পেলে শুধু সিইসির পক্ষে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় কথাটা কেন? এই কথাটা কেন? আমরা তো সিইসির কাছে শুনতে চাই যে সরকারের সহযোগিতা নিয়ে আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেব, কিন্তু তার বিপরীতে আমরা শুনতে পাচ্ছি যে নয় মানে সামথিং হ্যাপেন্ড। আমাকে বুঝতে হবে যে সরকারের যে জায়গাগুলোতে নির্বাচন কমিশনের সহযোগিতা পাওয়ার কথা, সেই জায়গাগুলোতে তৃণমূলে তাদের তথ্য তাদেরকে বলছে সহযোগিতা তারা পাবে না, যে সহযোগিতা পেলে তাদের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা সেই চিত্র তারা দেখছেন না কেন? একজন নাগরিক হিসেবে আমি বলি যে আমার জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে আপনিও খেয়াল করবেন যে আজকে বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস, আমরা বলছি এটা যথাযথ নয়, কিন্তু যথাযথ নয় তাহলে এই যে 8 মাস মানে অতিবাহিত হয়ে যাচ্ছে, 10 মাস পার হয়ে যাচ্ছি আমরা, তখন এসে যারা এই মানে ফ্যাসিবাদের কারিগর তাদেরকে গ্রেপ্তার করতে আমার এত সময় লাগবে কেন? সেটা তো এই সরকারের এই প্রশাসনে যারা আছে তাদেরকে এটা বলতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি এগুলো যদি সম্পন্ন না করেন, এই বিচার আপনি ধরেন যে আমি বারবার বলে আমরা শুনি যে বিচারের একটা প্রক্রিয়া আছে। আরে ভাই, আমাকে 5.5 বছরের সাজা দিয়েছে তো রাত 10টা পর্যন্ত বিচার করে, আমি বলছি না যে ওইটার পুনরাবৃত্তি করেন, কিন্তু আপনি তো এটা করতে পারেন যে আপনি একটা ট্রাইব্যুনাল না, 2টা না, 3টা না, আপনি 4টা ট্রাইব্যুনাল করেন। এটা তো বিএনপি কি দোষারোপ করবে? আপনি এটা তো সরকার করবে। হ্যাঁ, সরকার। আমরা সরকারকে সেই কথাটা বলছি না কেন? সরকারকে বাধ্য করছি না কেন? আমরা সরকারকে ডেটের জন্য যতটা বাধ্য করছি, মাসের জন্য যতটা বাধ্য করছি, আমরা তো এটার জন্য ডক্টর মাসুদ ভাই আমার এই যখনই আপনি ডক্টর মাসুদ ভাই আপনি যখন এই চিত্র না মাসুদ ভাই আপনি যখন এই চিত্রের কথা বলছেন তখন বাস্তবে কিন্তু এই প্রতিচিত্র আছে যে আপনারা জামাত বিভিন্ন আসনে প্রার্থীও কিন্তু ঘোষণা করছেন, যখন বিএনপি শুধু নির্বাচনের তারিখ বা রোডম্যাপ নিয়ে তাকে লড়তে হচ্ছে। তাহলে আপনারা কোন ভরসায়, কোন চিত্রের প্রেক্ষাপটে প্রার্থী ঘোষণা? আমরা চিত্রের প্রেক্ষাপটে করছি এই কারণে যে জনগণকে আমরা নির্বাচনমুখী করতে চাই, যাতে এই চিত্রগুলো টেস্ট করা যায়। আমরা টেস্ট কেস হিসাবে এটাও বলেছি যে আমাদের স্থানীয় নির্বাচন দরকার, কারণ স্থানীয় নির্বাচন এই জন্য দরকার যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব। জাতীয় স্থানীয় নির্বাচন তো দলীয় নির্বাচন না, সুতরাং সেই নির্বাচনটাও কিন্তু আমরা মানে একমত হচ্ছে না। কেন একমত হচ্ছে না? আমরা নাগরিক সুবিধার কথা বলছি, জাতীয় মানে সংসদ সদস্য নির্বাচন তো এটা হচ্ছে সামগ্রিক একটা না, তাহলে তো এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল ডক্টর মাসুদ ভাই। কন্ট্রাডিক্টরি, যেখানে আপনি ডিসেম্বরে জাতীয় নির্বাচনই দিতে পারছেন না, নানা ধরনের কথা বলে নির্বাচনী পরিবেশ থেকে শুরু করে নানা প্রসঙ্গগুলো কেনে, সেখানে স্থানীয় সরকার নির্বাচন আপনি কিভাবে করবেন? এটা আপনি নির্বাচন কমিশনের বক্তব্য রাখলেন যে প্রশাসন কথা শুনছে না, আইন শৃঙ্খলা কথা শুনছে না। যে জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে একযোগে নির্বাচন, আর স্থানীয় নির্বাচনটা কিন্তু ফেজ বাই ফেজ। আপনি যে সরকার আছে, যে প্রশাসন আছে, তাদের জন্য ইটস এ টেস্ট কেস ছিল যে আমরা কতখানি প্রস্তুতি নিতে পেরেছি। তার চেয়ে বড় কথা হচ্ছে নাগরিক সুবিধা। কিন্তু অভিযোগ কিন্তু ভিন্ন ভাই, অভিযোগ ভিন্ন যে আপনারা আপনাদের লোককে নির্বাচিত করতে চান, এটা হলো মূল কথা। না, আমরা স্থানীয় নির্বাচন চাই জনগণের জন্য, জনগণের জন্য চান। এটা শুনে আসি শরীফ ভাই, জি জনগণের জন্য। আমি আপনার কাছে ফিরবো। জি, জনগণের জন্য নির্বাচন, স্থানীয় বলুন অথবা জাতীয় বলুন, তাহলে আসলে এই জনগণ তো একটা নির্বাচন চায়, কিন্তু এটা নিয়েও আসলে এই জনরাজনীতির প্রেক্ষাপট থেকে কি আদৌ আসলে মুক্তি আছে কিনা? ধন্যবাদ। আমি যে এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছি তার ভেতরে কতগুলো পলিটিক্যাল দাবিও যেমন আছে, কতগুলো অভিমানও আছে। তুমি আমার কথা শুনলে না, তুমি লন্ডন চলে গেলে, অভিমান। কিন্তু আমরা তো এটা দেখেছি, মাসুদ ভাই যে যুক্তিগুলো দিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান, এই কথাটা আমরা কিভাবে জানলাম? এনসিপির কাছ থেকে জানলাম। তো এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান, এই কথাটা আমি একটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে কেন জানবো? তার অর্থ হচ্ছে তিনি তার অভিমানের কথা সব থেকে কাছের মানুষটাকেই কিন্তু মানুষ বলে। এর ভেতর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মেসেজও দিয়েছিলেন যে এই দলটি হচ্ছে আমার সব থেকে আপন অথবা কাছের, সেই কারণে আমি আমার অভিমানের কথা বলছি। নতুন দলটি গঠিত, এটা কি আপনারা এইভাবে দেখছেন কেন? সরকার গঠনের সময় তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো তারাই খুঁজেছে, এটা যেমন ঠিক। একই সঙ্গে আপনি যখন দায়িত্বটা নিচ্ছেন, আপনি যখন শপথ করছেন, তখন আপনাকে শপথ করতে হচ্ছে যে রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে আমি কারো প্রতি কোনো ধরনের বিশেষ দুর্বলতা প্রদর্শন করব না। আপনি যখন এর ভেতর থেকে আপনার একটা দুর্বলতা প্রকাশিত হচ্ছে। জি, সেকেন্ড হচ্ছে একটা নতুন দল গঠিত হওয়ার পর আপনার মনে আছে ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি স্ট্যাটাস দিয়ে তাদেরকে বিশেষভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, শুভকামনা জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি নাহিদ ইসলামকে পাশে বসিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে। এখন আপনি বলতে পারেন যে আসিফ নজরুল স্যার তো নানা সময় নানা রকমের স্ট্যাটাসই তো দিয়েছে, তা আপনি এটা ধরবেন কেন?
তো কখনো কখনো পলিটিক্সে এই বিষয়গুলো আপনার সামনে আসবে। বৈঠকের বিষয়ে যার যেভাবে যখন প্রয়োজন বৈঠকগুলো হয়েছে, প্রধান উপদেষ্টার সাথে জামাত ইসলামের বৈঠকের পর জামাত ইসলামের আমির কিন্তু ক্যান্টনমেন্টে গিয়ে সেনা প্রধানের সাথে বৈঠক করেছে, আর কিন্তু কেউ করেননি। এটি নিয়ে কিন্তু আমি দেখিনি কোনো একটা জায়গা থেকে প্রশ্ন উঠেছে। অর্থাৎ আপনার যে জায়গাটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করছেন আপনি তার সাথে বসছেন। এই বৈঠকগুলো এটা পার্টি টু পার্টি ভ্যারি করতে পারে, কিন্তু আপনি যদি এই পয়েন্টগুলো ধরে আগাতে চান শুধুমাত্র আপনার সুবিধার যে জায়গাগুলো, তাহলে আপনি পলিটিক্যাল একটা সলিউশন আপনি বের করতে পারবেন না। নির্বাচনের বেসিক কাজটা কি? একটা পলিটিক্যাল পার্টি নির্বাচনের প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্রার্থী ঘোষণা করে দেওয়া। মাসুদ ভাইরা কিন্তু প্রার্থী ঘোষণা করেছেন এবং স্কুলের সেই প্রশ্ন তো আমার কাছে মাসুদ ভাইয়ের কাছে ছিল, কেন ঘোষণা করছেন সেই কথা কিন্তু তিনি বলেছেন। আমি আসছি ওই জায়গাটায়, যে জনগণকে নির্বাচন, আমি ওই জায়গাটা আসছি। তার অর্থ হচ্ছে যে আপনি জনগণকে নির্বাচনমুখী করছেন, তাহলে আমি যদি নির্বাচনটা চাই আপনি কেন আমাকে অভিযুক্ত করবেন যে আপনি নির্বাচন চাইছেন, তার মানে আপনি সংস্কার চাইছেন? এটাই তো রাজনীতি ভাই। আমি আসছি, উদাহরণ দিচ্ছি। জি, আপনি স্কুলের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজার আগে যে দৌড় দিয়ে ওই মাথায় চলে গেল, আপনি তাকে কোনোভাবে অভিযুক্ত করছেন না, কিন্তু যে বাঁশি বাজার আগে লাইনের উপরে পা ফেললো, যে বলছে যে আপনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন, একটা গাইডলাইন দেন, আমরা প্রিপারেশন নেই, আপনি তাকে অভিযুক্ত করছেন যে তুমি সংস্কার চাও না, তুমি ভারতের দালাল, তুমি রয়ের এজেন্ট। তো আমরা ব্যাখ্যা যেগুলো দিচ্ছি প্রত্যেকেই হচ্ছে তার নিজের জায়গা থেকে সুবিধার জায়গাটাকে ফোকাস করে আমরা কিন্তু ব্যাখ্যা কি হতে যাচ্ছে। আমি সংশয়ের কথা বলেছি যে কেন আমি সংশয় প্রকাশ করি, আমি এখনো দেখতে পাই। মাসুদ ভাই তো সংশয়ের কথাই বললেন। হ্যাঁ, তো সেই কারণে আমরা মাসুদ ভাই কিন্তু অনেকগুলো সংশয়ের কথা বলছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। সুতরাং এই প্রশ্নটা আপনি যদি বলেন, আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনি আক্রান্ত হচ্ছেন, আপনাকে সে রয়ের দালাল বানানো হচ্ছে, ভারতের দালাল বানানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। তার অর্থ হচ্ছে যে আমরা এক একটা ফোরামে এক এক ধরনের এক্সপ্রেশনটা দেখানোর ভেতর থেকে আমরা নিজেদের সাথে কন্ট্রাডিক্ট করছি। বাংলাদেশের নির্বাচন একটা দরকার, সরকার রাষ্ট্র পরিচালনা পুরোপুরি করতে পারছে না। ইকোনমি নিয়ে অনেক কথা বললাম, তো আমি শুনলাম কিন্তু ধুন্দলের দাম এখন কম, সবজির দাম কম, এটি নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলছি না। আমরা আমাদের এখানে এই যে মবের কথা বলছি, মব সন্ত্রাস, সরকার গত কয়েকদিন ধরে লালমনিরহাটের যে ঘটনাটি আপনি দেখছেন, একটা দেশের সরকার যদি থাকে, অস্তিত্ব যদি থাকে, এই ঘটনাটা ঘটতে পারে না। একটা নিরীহ মানুষকে অন্য একটা অজুহাত দিয়ে তাকে যে আপনি আগেই বিচার করছেন, ওসি বলে দিচ্ছে যে তার কি শাস্তি হবে। এরপরে আমাদের সরকারের অনেকগুলো 22 জন উপদেষ্টা আছেন, এর মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা সরকারের দায়িত্ব নেওয়ার আগে তারা মানবাধিকার নিয়ে প্রচুর কথা বলতেন। সেই মানুষগুলো কোথায়? মানুষের অসহায়ত্ব যখন প্রকাশিত হয়, সে চায় তার যে সরকারটা আছে সেই সরকার অন্তত তার দিকে একটু তাকাবে। আমরা কি সরকারের উপস্থিতি দেখছি? তাহলে এই সরকার কাদের, এক লাইনে বলেন, এই সরকার কাদের সরকার? এই সরকারের কতগুলো স্পেসিফিক এজেন্ডা আছে, সেই এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য সরকারের এজেন্ডার মধ্যে প্রান্তিক মানুষ নেই, সরকারের এজেন্ডার মধ্যে গরিব মানুষ নেই, দুর্বল মানুষ নেই, সরকারের এজেন্ডার মধ্যে সমাজের উপরিকাঠামোর কিছু মানুষের, শিক্ষিত কিছু মানুষের এজেন্ডাই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। শুভ কিবরিয়া ভাই, আসতে চাই আপনার কাছে, যেখানে শরীফ ভাই শেষ করলেন যে সরকারের এজেন্ডায় প্রান্তিক মানুষ অথবা একেবারে আমাদের সকল প্রান্তিক বৈশিষ্ট্যের মানুষ নেই, শুধু এগিয়ে থাকা অর্থের বিচারে, ক্ষমতার বিচারে, শিক্ষার বিচারে এই মানুষগুলোর জন্য এই সরকার। আদৌ কি তাই? এখন এই সরকার গঠন করার সময় তো আর এই বিবেচনাগুলো আসে নাই। তখন হাতের কাছে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ দরকার, যে ভারতকে মোকাবেলা করতে পারবে, যে সেনাবাহিনীর তখনকার যে অবস্থান, সেই অবস্থানকে সুসংহত করতে পারবে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সংহত করে দেশকে একটা রাজনৈতিক সংঘাতের পথ থেকে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যেতে পারবে, যার একটা আন্তর্জাতিক ক্যারিশমা আছে। এইরকম একটা লোক দরকার ছিল, সেটাই ছিল প্রায়োরিটি। তো সেই প্রায়োরিটিতে আমরা ইউনূস সাহেবকে এনেছি এবং আমরা দেখেছি ইউনূস সাহেব যখন ছেড়ে যেতে চাইলেন তখন কিন্তু সবাই ঐক্যমতের ভিত্তিতে যে তাকে বলেছেন যে আপনি থাকেন, আপনি যেন না। সুতরাং এইসব কথা বলে এখন লাভ নেই। এখন না, ওই প্রশ্নটা কিন্তু আবার আসলো, সম্মানিত প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করতে চাইলেন বা ছেড়ে দিতে চাইলেন, এটা তো তিনি কখনো বলেন, এটা এনসিপি বলেছে। এই জায়গাটা নিয়ে তো করেন নাই, তিনি অস্বীকারও করেন নাই যে এনসিপি বলার পরে তিনি কিন্তু তার প্রেস সেক্রেটারি অস্বীকার করেন নাই, কেউই অস্বীকার করে নাই, এবং আমাদের সমস্ত রাজনৈতিক দল তো তার সাথে পরে আলোচনা করেছে। আপনার উপদেষ্টা পরিষদের দুপুরের যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু বলছেন, পরবর্তী নিউজে
না, কিন্তু প্রথম খবরটা যাক, এগুলো এখন আর আলোচনার বিষয় না, এগুলো তো অতীত। এগুলো কিছু মিন করে কিনা, এগুলো মিন করে এগুলো অতীত। এখন হচ্ছে আপা যে কথাটা বলেছেন সেই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বিএনপি একটা বড় দল, বড় সমস্যা, এটা যেমন ঠিক। বিএনপি একটা বড় দল, বড় দলের বিপদও বেশি, দায়িত্বও বেশি। আমাদের রাজনৈতিক ইতিহাসকে আপনি দেখেন, আমি সবসময় এই কথাটা বলার চেষ্টা করছি যে আমাদের প্রধানতম দুইটা রাজনৈতিক দলের আপনি যদি ঐতিহাসিকভাবে গ্রামাটিক্যালি ক্যারেক্টার আনতে যান, তাহলে আপনাকে বলতে হবে একটা দল বলতো যে 21 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, আরেকটা দলকে বলতে হয় 18 বছর আমরা নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। কেন ছিলাম? আমাদের দুইটা বড় দলের এই অবস্থা হলো কেন? হলো এই যে রাজনৈতিক বড় বলে, শুধু বড় বলে না, সে তার বিপদটাকে, সে তার ক্রাইসিসটাকে, সে তার ক্ষমতাটাকে সঙ্গত করে যে গণতান্ত্রিক উত্তরণের পথে যাওয়ার কথা, সেইটা সে প্রাতিষ্ঠানিকভাবে করতে ব্যর্থ হয়েছে। দেখেন, যে যখন বড় দল হয়েছে, বড় ক্ষমতা পেয়েছে, যার ক্ষমতা নিকটবর্তী হয়েছে, সেই কিন্তু একটা বিপদ ঘটিয়েছে। পরের ইলেকশনটা আর ফেয়ারলি করতে চান, আপনি ইতিহাস ঘাটেন। এবং দুইটা বড় দলের দুইজন বড় নেতাকে আমরা কিন্তু হারিয়েছি অন্যভাবে। তো আমাদের রাজনৈতিক এই ক্ষতগুলো তো আছে। সুতরাং আজকে যখন বাংলাদেশ একটা অসম্ভব রকমের বিপদের মুখে দাঁড়িয়ে আছে, আজকে আন্তর্জাতিক পরিস্থিতি কি ভয়াবহ, হ্যাঁ, জাস্ট এই যুদ্ধটা শুরু হওয়াতে, ইরান যুদ্ধটা শুরু হওয়াতে এই আপনার ডিজেলের দাম ব্যারেল প্রতি $10 বেড়ে গেছে, ঠিক আছে। এরপরের ট্রাম্পের পরবর্তী পরিস্থিতি কী হবে আপনি জানেন। ইউএসএইডের টাকা স্যাংশন বন্ধ করাতে বাংলাদেশে বহু আপার ক্লাসের চাকরি চলে গেছে, লোয়ার ক্লাসের চাকরি চলে গেছে। আমাদের এখানে তো বেকারত্ব এখন একটা ভয়ঙ্কর সমস্যা। আমাদের এখানে এখন শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে। আমাদের এখানে অর্থনীতি একটা খুবই বিপজ্জনক জায়গা আছে। এবং বাংলাদেশ একটা এজের দিক থেকে একটা সিনিয়র জেনারেশন চলে যাচ্ছে, একটা নতুন জেনারেশন আসতেছে। এবং আমার যেটা হিসাব 4.5 কোটি নতুন ভোটার এবার প্রথমবারের মতো নতুন ভোট দেবে, তাদের মাইন্ড আমরা জানি না। তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোকে সেগুলো চ্যালেঞ্জের মধ্যে আনতে হবে সেগুলো। এবং এই শুভকিবরা ভাই, এই যে জুলাই চার্টারের কথা বলা হচ্ছে এবং এই যে সংবিধান সহ নির্বাচন এবং বিচারের প্রশ্নে যে ঐক্যমত্য কমিশনের সাথে যে আলাপ আলোচনাগুলো, আমরা বিভিন্ন বিষয়ে একমত হতে দেখছি, আবার বিভিন্ন বিষয়ে মতের বিরোধও দেখছি। এই যে বিষয়টি নিয়ে দূরত্ব হচ্ছে, মতের বিরোধ হচ্ছে, সেটাই আসলে সময় লাগছে সেই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে। এটা কিন্তু পৃথিবীর যে কোনো আলোচনায়, যে কোনো নেগোসিয়েশনে সব তো একমত হয় না, কোথাও না কোথাও যেহেতু একটা জায়গায় আমাদের আসতে হয়। আমি তো বললাম যে আজকে আমি যখন ধরেন সালাউদ্দিন সাহেবের ব্রিফিং দেখছি, আমি যখন এনসিপির ব্রিফিং দেখছি, আমি যখন জামায়াতে ইসলামের ব্রিফিং দেখছি, অ্যাজ এ জার্নালিস্ট, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমার কাছে মনে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ খুবই ইতিবাচক। এবং একটা রাজনৈতিক এই প্রথমবারের মধ্যে এটা এই সংস্কৃতি তো আমাদের ছিল না ভাই, আমরা তো আলোচনাই করতে পারি নাই। আমাদের দুইজন প্রধান রাজনৈতিক দলের নেতা কবে কথা বলেছেন সে আপনি স্মরণ করতে পারেন? এখানে তো বসে আমরা আলোচনা করতেছি। এবং বিএনপি যথেষ্ট, এই লন্ডন বৈঠকের ফলে তো বিএনপির বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে গেছে। তারা যেভাবে আলোচনা করছে, যেভাবে কথা বলছে, যেভাবে ইতিবাচকতার কথা বলছে, আজকে তারা বলেছে যে আমরা 10 বছরের প্রধানমন্ত্রী নিতে পারি, কিন্তু এনসিপির এই শর্ত থাকবে না। তো তারা তো তাদের একটা প্রস্তাব দিতেই পারে, এটা তো আলোচনায় চলছে। সুতরাং আমি মনে করি যে আমরা এখন একটা ইতিবাচকতার দিকে আছি। আমাদের রাজনীতি কিন্তু এখন একটা ইতিবাচকতার দিকে আছে। এবং সায়ন্ত সাগর যে কথাটা বলেছে তার সাথে আমি একমত যে এই সরকারের পক্ষে ইলেকশন বিলম্বিত করা সম্ভব না। কারণ এই সরকার ঢাকায় বসে 22 জন আছে, গোটা দেশ চালায় কিন্তু এই সরকারের কোনো লোক নাই, গোটা দেশে পলিটিক্যাল অংশ। কিন্তু যে অভিযোগটা আছে, যেটি এখানে আদিব ভাই আছেন তার কথা শুনবো, যে সরকার এনসিপিকে একটা পলিটিক্যাল বেনিফিট দিতে চায়, নির্বাচন পরবর্তী একটি রাজনৈতিক ভালো অবস্থানে এনসিপি যাতে থাকে সেই প্রচেষ্টা সরকারের মধ্যে আছে অভিযোগ করছেন, বা অনেকেই আপনারা সেটা অভিযোগ আছে, সেটা মানুষ দেখছে। এনসিপির কর্মকাণ্ড না, সেই অভিযোগের দৃশ্যমানতা দেখছেন কিনা আপনি? সেটা কি দৃশ্যমান মনে হচ্ছে? আমি এটা পলিটিক্যাল বাহাসের মধ্যে এই জিনিসটা দেখছি। এনসিপিকে আমি যাই কিন্তু একদম মাঠে ময়দানে খুঁজে পাই না, ঠিক আছে। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে যায়, আমি এনসিপির কোনো উপস্থিতি পাই না, ওখানে আমি জামাতের উপস্থিতি পাই, ওখানে আমি বিএনপির উপস্থিতি পাই। সুতরাং বড় রাজনৈতিক দলের নেটওয়ার্কিংটা গোটা দেশে আছে। এগুলো আপনার বিবেচনার মধ্যে নেবে, শুধু ঢাকা শহর কিন্তু বাংলাদেশ না। কিন্তু সামনের নির্বাচনে আসলে ওই যে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন আসনে কার কত উপস্থিতি আছে, জনসমর্থন আছে, এটা যেরকম আমার প্রশ্ন আছে, এটা যেরকম একটা বিষয়। লন্ডন বৈঠকের একটা বিশেষ জায়গা হচ্ছে 1.5 ঘন্টা যে ওনারা দুজন আলাদা আলোচনা করেছেন, সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার কোনো ধারণা আছে? এমনও তো হতে পারে যে দেখা যাবে নির্বাচনের চেহারাটাই বদলে গেছে। এমনও তো হতে পারে যে আবার প্রশ্নটা কিন্তু ওই জায়গায় ছিল যে আলোচনাটা নির্বাচনী জোট, সুতরাং কার কত কত সমর্থক থাকলো সেটা বিষয় না, জোট কেন্দ্রিক আলোচনা, জোট কেন্দ্রিক আমরা জানি না। এখনো নির্বাচন আসলে বোঝা যাবে, এটা ঠিক জানা যায় না। শান্ত ভাই, নির্বাচন কেন্দ্রিক জোট নিয়েও বহু কথা শুনছি। এখানে ওই লন্ডনের 2 জন সম্মানিত ব্যক্তির মধ্যে কি আলোচনা হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু দেশে তো আমরা উত্তাপ পাই, একটা গরম আবহাওয়া অনুভব করি। নির্বাচনী জোট কে কার সাথে থাকবে? যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে জামাত ছিল, এখন তো জামাতকে বিএনপি দেখতেই পারে না। নির্বাচনী জোট তো অবশ্যই একটা বিষয়। সামনের যে নির্বাচন, জামাত বিএনপিকে দেখতে পারে না, জামাতকে বিএনপি দেখতে পারে না, ঠিক আছে।
না আসলে উভয়কে দেখতে পারে। হ্যাঁ, এক যুগপৎ আন্দোলনে তো ছিল। জি বলুন শান্ত ভাই। একটা হচ্ছে উভয়কে দেখতে পারে, আর যেটুকু আপনি বিপরীত অবস্থান দেখেন এটা রাজনৈতিক কৌশল। কারণ প্রত্যেকটা দলের আলাদা আলাদা রাজনীতি আছে, আলাদা আলাদা কৌশল আছে, আলাদা আলাদা আদর্শ আছে। যদি এক হতো তাহলে তো এক দল হয়ে যেত, সব বাকশাল হয়ে যেত এই মুহূর্তে। গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি নতুন বাকশাল, সেটা তো হয়নি, হবেও না। কারণ হচ্ছে এদেশে গণতন্ত্রই রাখতে হবে। সেই গণতন্ত্র রাখতে হলে জামাত থাকবে, এনসিপি থাকবে, বিএনপি থাকবে, সিপিবি থাকবে, গণফোরাম থাকবে, সব থাকবে। এটা হলো কথা। কিন্তু এত জোটের যে আলোচনা শুনছি, এইভাবে যদি জোট কেন্দ্রিক নির্বাচন হয় সেখানে গণতন্ত্র থাকবে কিনা? সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেটা, এদেশের রাজনীতিটা হয়ে আসছে দ্বিমেরু কেন্দ্রিক। একটা বাইপোলার একটা পজিশনে ছিল। সেই বাইপোলার পজিশনের একটা পোলে ছিল বিএনপি জাতীয়তাবাদী শক্তি, আর একটা বলেছিল আওয়ামী লীগ। আর দুইটা দল কাছাকাছি ছিল, একটা হচ্ছে জাতীয় পার্টি আর একটা হচ্ছে জামাত ইসলাম। জাতীয় পার্টি আওয়ামী লীগ ফ্যাসিবাদের সঙ্গে থাকায় তারা এখন মাঠ ছাড়া এবং তাদের রাজনীতিটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর আওয়ামী লীগ ফ্যাসিবাদ তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হিসেবে পলাতক। সুতরাং এই মুহূর্তে মাঠে রাজনৈতিক শক্তি বলে আছে বিএনপি অন্য এক উচ্চতায়, আর মোটামুটি অনেক নিচে এসে আছে অন্য রাজনৈতিক শক্তিগুলো, তার মধ্যে শীর্ষ অবস্থানে আছে জামাত ইসলাম। এটা বুঝাই যায়। সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে নির্বাচন হলে সরকারি দলে কার আসবে এটা মোটামুটি মানুষ ধারণা করতে পারে, কিন্তু একটা ভালো এবং প্রেশার ক্রিয়েট করতে পারে এরকম একটা বিরোধী দল আমাদের দরকার। সেই ব্যালেন্সটা বাংলাদেশে নষ্ট হয়ে যায় কিনা সেইটা মাথায় রাখা হলো বেশি জরুরি। এখন যদি নিজেদের মধ্যে বিরোধী দলের অবস্থানে কারা থাকতে পারে, এবং সেটার জন্যই জোট দরকার হবে। বাংলাদেশের রাজনৈতিক কিন্তু জোট তো শান্ত ভাই আপনি নিশ্চয়ই জানেন, আমার থেকে আরো ভালো জানেন, এদেশে যত নির্বাচনী জোট হয়েছে কোন জোট থেকেই গণতন্ত্রের জন্য একটা নতুন করে একটা ভালো শব্দ তৈরি হয়নি। না, সেইটা গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা বেটার কিছু আশা করছি। যারা সেটা দিবে না তার খেসারত দিবে, সেটাই আমাদের প্রত্যাশা, যে ভালো কিছুর আশা তো করতে পারি। এখন সেই ক্ষেত্রে যদি আপনি যেই সব দল আছে, এনসিপি একটা নতুন দল, তারা এখনো তৃণমূল পর্যন্ত যেতে পারেনি, শুধু টকশো আর ভার্চুয়াল মিডিয়ার কল্যাণে কিছু নেতার মুখ চেহারা চেনা হয়েছে কিছু মানুষের, শহর কেন্দ্রিক এবং ভার্চুয়াল মিডিয়া কেন্দ্রিক। এরা তৃণমূলে নির্বাচন করতে গেলে এককভাবে তারা কয়টা সিট পাবে, যতই নাসির পাটোয়ারি বলুক তারা 300 পাবে। এই গল্প দিয়ে তো লাভ নাই, এদেশের মানুষ তো বোঝে। জামায়াত ইসলামের একটা শক্ত রাজনৈতিক ভিত্তি আছে, কিন্তু জনসমর্থনের বিবেচনায় এ পর্যন্ত যত নির্বাচন করেছে, একক নির্বাচনে তারা 3-4টার বেশি আসন পায়নি, এবং বিএনপির সঙ্গে লিখিত বা অলিখিতভাবে করার ফলে তারা 17-18টা পেয়েছে। এখন সেই জামাত কত দূরে গিয়েছে আমরা এখনো জানি না। অন্যান্য আপনার কেন তারা তো 300 আসনে প্রায় অনেক আসনের মধ্যে অনেক আসনে অধিকাংশ আসনে তারা প্রার্থী দিয়েছে। সক্ষমতা জামাতের আছে, প্রার্থী দেওয়ার সক্ষমতা হয়তো এনসিপিরও থাকবে, কিন্তু ভোটের নির্বাচনের ইকুয়েশন অন্য, ভোটের হিসাব অন্য। সেইখানে এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপি জামাত ঐক্য করে কোন কোন আসনে 2-এর যোগফলে আওয়ামী লীগকে হটানো যায় সেই ইকুয়েশন হয়েছে না। আবার জাতীয় পার্টি আওয়ামী লীগ আবার যোগফল করে কোথায় কোথায় বিএনপি এবং জামাতের যোগফলকে হারানো যায়, এটা ভোটের ইকুয়েশন। ভোটের ইকুয়েশন এত সহজ না। সেইখানে এই দলগুলা নির্বাচন করে প্রাপ্ত ভোট দিয়ে এমপি হওয়া সেইখানে অনেক কঠিন বিষয়, ফলে জোট লাগবে, অনেক রকম সমঝোতা লাগবে। আর একটা ছোট্ট একটা জিনিস উল্লেখ করি, যেটা হলো শাপলা প্রতীক নিয়ে কেউ এই আলোচনাটা আনেনি। সেটা হলো শাপলা প্রতীক এখনো নির্বাচন কমিশন একটা খসড়া করেছে 115টা প্রতীকের, সেটা এখনো চূড়ান্ত করেনি শাপলা গ্রহণ করবে কিনা। যদি গ্রহণ করার পরে কি দেখতে হবে, 17 জুন শাপলা প্রতীকের জন্য আবেদন করেছে নাগরিক ঐক্য, আর 22 জুন হইল আবেদন করেছে আপনার এনসিপি। তাহলে নাগরিক ঐক্যের আগের কেটলি আছে, কিন্তু তারা যখন কেটলি পেয়েছে তখন তো শাপলা ছিল না, শাপলা আসার গুঞ্জন উঠেছে, তারা আবেদনটা আগে করেছে। তাহলে আপনি ন্যায্যতার প্রশ্নে আগে প্রতিষ্ঠিত একটা দল তারা আগে আবেদন করেছে, যদি শাপলা রাখা হয় এবং যদি শাপলা দিতে হয়, তাহলে আগে আবেদনকারী আগের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে না দিয়ে আপনি যখন নতুন কাউকে দিবেন তখন ওই যে নাগরিক ঐক্য কেটলি ছেড়ে পানিতে নামবে কেন? শাপলা তো পানিতে থাকে, এটা তো তারা প্রত্যাশা করে। কারণ হচ্ছে গিয়া শাপলা অধিকতর গ্রহণযোগ্য পরিচিত মার্কা, জাতীয় একটা বিষয়, এটাকে না রাখাকে অনেকে সঙ্গত মনে করছেন। যদি নির্বাচন কমিশন
আনলে অধিকতর ভালো জনপ্রিয় প্রতীক যে কেউ চাইতে পারে। সেক্ষেত্রে যখন ছিল না, চাওয়ার সুযোগই ছিল না, যে সুযোগ তৈরি হয়েছে তখন আগে যে আবেদন করেছে তাকে না দিয়ে পরে আবেদনকারীকে যখন দিবেন তখন এই বিতর্কিত ওই কিংস পার্টির বিতর্ক থেকে উস্কে দিবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার স্বাগত হোসেন শান্ত। জি যাবে কিছু যুক্ত করবেন? ওটা তখন আদালতে যাওয়ার একটা সুযোগ আছে। আরফুল ইসলাম আদিব ভাই এই প্রশ্নে কিছু বলবেন কিনা সেটা আপনি বলতে পারেন। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনাদের বলছেন যে অধিকাংশ আসনেই আপনাদের প্রার্থী নির্বাচিত হবে, যেখানে আলোচকরা বলছেন যে আপনারা তো শুধু ঢাকা টকশো সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমিত, তো এত ভরসা বা আশা দেখছেন কি করে? ধন্যবাদ আবার আপনাকে। আমি এর আগে জাস্ট একটা 30 সেকেন্ড একটা তথ্য দিয়ে যে যেহেতু টকশোতে তথ্যের বিষয়টা বিষয় হয়, শান্তদা গত মে বা মার্চের একটা জরিপের হিসাবটা বলছিলেন যে দেশের 59% লোক ডিসেম্বরে নির্বাচন চেয়েছেন। তা আমাদের এখানে যখন এই জুনে যখন ইলেকশন নির্বাচন সংস্কার নিয়ে নানা ধরনের বৈঠকগুলো প্রধান উপদেষ্টার সাথে হয়েছে, তখন বিশেষ করে আপনার 5 থেকে 7টি প্রত্যেকটি গণমাধ্যমই হচ্ছে বিভিন্ন দলের, যেমন সালাউদ্দিন ভাইয়ের একটা মন্তব্য নিয়ে হচ্ছে একটা অনলাইন ভোট করছে, মির্জা ফখরুল ইসলাম স্যারের মন্তব্য নিয়ে একটা করছে, কিংবা হচ্ছে জামাতের আমিরের নাহিদ ইসলামের মন্তব্য নিয়ে। তো এখানে দেখা গেছে যে অধিকাংশই মতামত 80+% হচ্ছে এই ডিসেম্বর নির্বাচন কিংবা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ অরাজকতা হবে, এই যে এই ধরনের যতগুলো বক্তব্য দেওয়া হয়েছিল প্রত্যেকটা জরিপই 80+% হচ্ছে এর বিপরীতে ছিল। এবং 80 এখন আপনি বলবেন সরি একটু সময় নেই, সেটা হলো না একটা বিজ্ঞান ভিত্তিক সার্ভে 8টা ডিভিশনকে কভার করে বড় স্যাম্পল সাইজ নিয়ে করা, সেটার সঙ্গে একজন ব্যক্তির একটা পত্রিকা বা টিভির স্ক্রলে দেওয়া এই যে শুধু পাঠকদের গুটি কয়েক মতামত, আর সেখানে একজনের 100 ফেক আইডি করার যে টেন্ডেন্সি ভার্চুয়াল মিডিয়া এবং এই পত্রিকাগুলোতে, এই দুটাকে জাতীয়তাবাদী ফেক আইডি থাকার বেশি সম্ভাবনা অনলাইনে তাদের ঘোষণা দিয়ে বেশি হচ্ছে তাদের অনলাইন ছিল। এখানে তো তাহলে নেতা ঘোষণা দিয়েছে, একসাথে আপনি একটা মিডিয়ার আপনি হয়তো বলতে পারেন যে ধরেন এখানে হয় কি মিডিয়ারও কিন্তু ফলোয়ার মানে তার যে ফিড এটা কিন্তু আলাদা ফুললি। আপনি ধরেন যমুনা টেলিভিশনের যারা ফলোয়ার আর টিভির ডিফারেন্ট, ফলে একসাথে আপনি যখন 6-7টা মিডিয়ার আলাদা পারসেপশনটা পুরো একই আসে, তখন আপনাকে একটা আপনি কোনটা জনতার কথা বলে চালাচ্ছেন কিংবা জনগণের চাহিদা, সবাই তো জনগণের বলে। আমি তো একটা বক্তব্য এই ঐক্যমত কমিশনে বলছি যে বাংলাদেশের বিদ্যমান সকল রাজনৈতিক দল মিলে 100% জনগণের ম্যান্ডেট নাই। যদি 100% জনগণের ম্যান্ডেট থাকতো এবং কি 50+%ও জনগণের ম্যান্ডেট নাই সকল দল মিলে, যদি এটা থাকতে পারতো তাহলে তো ভাই 7ই জানুয়ারির আগে 64 দল 54 দল মিলে হচ্ছে এক দফার ঘোষণা দিছে, সরকার পতন করার ডাক দিছে, জনগণ নামছে বা নামাইতে পারে নাই। ফলে এই অভ্যুত্থানের 3টা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, সকল রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার, সকল শ্রেণী পেশার জনতা মানে কৃষক শ্রমিক সকল মিলে একটা স্টেক হোল্ডার, আর বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে যারা ছাত্র মানে মাদ্রাসা কলেজ এই তরুণ ছাত্ররা মিলে একটা স্টেক হোল্ডার। এইভাবে আপনি যদি চিন্তা করেন অভ্যুত্থানে, তাহলে এনসিপি কি একটা বিশেষ স্টেক হোল্ডার? না, এনসিপি বিশেষ স্টেক হোল্ডার না। এনসিপি যেহেতু এখন রাজনৈতিক দল, সে এখন রাজনৈতিক দল হিসাবেই আপনার হচ্ছে টিট হবে। ওই ছাত্রদের একটা ছোট্ট ফ্র্যাকশন হচ্ছে এনসিপি। না, এখানে ছাত্রদের একটা ফ্র্যাকশন বললে ভাই এরকম হবে না। এখানে মিলে এনসিপি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করে দূরে ঠেলে দিয়েছে। এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা দখল করে নিয়ে একটা ফ্র্যাকশন মিলে এনসিপি হয়েছে। জি না, এনসিপি কি মিলে হচ্ছে সেটা ইতিহাস বিচার করবে কিংবা হচ্ছে ইতিহাস দ্বারা হচ্ছে নির্মাণ হবে। সায়ন্তদা একটা বিষয় বলছেন আর নীলুবার আপা বলছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বড় দল হলে বড় সমস্যা এবং ঠোকাঠুকি এগুলো থাকবে, মানে এই যে থাকবে এই যে একটা থাকে বা থাকবে মানে আপনি থাকবে বলছেন। শান্তদা বলছেন অনেক বড় দল হলে এটা নির্বাচনের অনেকগুলো ইকুয়েশন আছে, নির্বাচনে যে ইকুয়েশনগুলা আমরা কিন্তু বারবার বলেছি একটা বিষয়, সেটা হচ্ছে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা আমাদেরকে যে লেন্স দিয়ে দেখেন, যে দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করেন, এই পুরো দেখা এবং বিশ্লেষণ করাটা সম্পূর্ণরূপে ভুল। না, তারা তো পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন। না, তারা পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন না, তারা দেখেন যে এখানে অভ্যুত্থানের একটা ছেলে যারা গ্রুপ অফ পিপল হচ্ছে এখানে অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিছে কিংবা হচ্ছে জায়গার থেকে, তারা হয়তো একটা ক্ষমতায় যাওয়ার অংশ হিসাবে তারা হচ্ছে নানা ধরনের রাজনীতি, তাদের যে পুরনো রাজনৈতিক কৌশল সেই কৌশলে তাদের মাঠে মতন করে খেলবো। কিন্তু আমরা একটা জিনিস বলি যে ধরেন
এই যে নির্বাচনে যতগুলো ইকুয়েশন আছে, নির্বাচন ইকুয়েশন সোজা হিসাব কি, বর্তমান যে সিস্টেমে বাংলাদেশ 54 বছর ইলেকশন হচ্ছে, আপনার একটা আসনে আপনার যদি নির্দিষ্ট বাহিনী থাকবে, আপনার ভোট কেন্দ্র আপনার দখলে রাখতে হবে, আপনার ওই ভোট কেন্দ্রে যে ওসি যে ইউনো দায়িত্বে থাকবে তাকে রাতে মোটা অঙ্কের টাকা দিয়ে হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা। এই যে প্রবণতাগুলো, আমরা তো এইটারই পরিবর্তন এবং এইটারই একটা মৌলিক সংস্কার চাইছি, এবং যেটা নির্বাচন সংস্কার যে উদ্দেশ্য কমিশন করা হয়েছে তারাও কিন্তু নানা ধরনের প্রস্তাবগুলো দিয়েছে। আবার এই ছোট প্রশ্ন, 5ই আগস্টের পর থেকে আজকে কয় তারিখ, এই 25 তারিখ পর্যন্ত কি আপনারা এই বৈশিষ্ট্যের মধ্যে ছিলেন? আমরা অবশ্যই বৈশিষ্ট্যের মধ্যে ছিলাম। বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে আপনি হয়তো অনেক ধরনের সমালোচনা আপনি করতে পারেন, যে এই গত 10 মাসে আমাদের নানা ধরনের সমালোচনাগুলো আপনি পুরনো রাজনৈতিক সংস্কৃতি করতে পারেন, কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে একটা দলের সর্বোচ্চ নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনা, বাংলাদেশের হিস্ট্রিতে সমন্বিত লিডারশিপ, যেখানে কোনো একক লিডারশিপ নাই এবং ব্যক্তিকে কাল্ট নির্মাণ করে তাকে পূজনীয় জায়গায় নিয়ে যায়, তাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা, তাকে কোনো ধরনের সর্বোচ্চ গণতান্ত্রিক জায়গায় সর্বোচ্চ সিদ্ধান্ত তার হাতে দিয়ে দাও, এই যে চর্চাগুলো, সেই চর্চাগুলোর বিপরীতে একটা বিপরীত রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এনসিপির মাধ্যমে হয়েছে, এবং এটা আপনারা সামনে আরো যত ভবিষ্যতে যাবে তত আরো এই জিনিসটা স্পষ্ট হবে। জি, এইখানে যে কথাটা আসলো যে এই যে ভোটাভুটিটা, আমি এই কথাটা বলতে চাই যে এনসিপির একজন নেতাই বলছে যে এখানে যে ফেক আইডি খুলে তোমরা এটা করো, ছড়িয়ে দাও যে কোনো কিছু। এটা থেকে বোঝা যায় যে আন্দোলনটা তারা এই বেগবান আন্দোলন, এই 24-এর আন্দোলন, 24-এর অভ্যুত্থান, 24-এর সাকসেসফুল, তারাই কিন্তু এই যে লুটপাট করা, এই যে ফেক আইডি খোলা, এই যে ইল্লিগ্যাল কথা বলা, ইল্লিগ্যাল কার্যকলাপ করা, টাকা পয়সা ধান্দা করা, এসব করে তারাই কিন্তু 24টা কি ইল্লিগ্যাল মানে যেটা লিগ্যাল না, লিগ্যালের বিপরীতে যায় সেটাকে ইল্লিগ্যাল, বেআইনি। তো সেই সব করে তারাই কিন্তু 24-টা 90-এর জায়গায় নিয়ে গেল। 90টা যেমন পুরো সাকসেস ধরে রাখতে পারা যায় নাই, 24টা 90টা তো অনেক দিন 90-এর একটা রেস ছিল। 90-এর গণ অভ্যুত্থানের আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন বা ওই টাইপের হাবিবুর রহমান হাবিব, এই টাইপের যারা ছিল তাদের নাম এখনো ওরকম আছে, কিন্তু এই জায়গাটায় হ্যাঁ আমাদের সাথে আছে, যার সাথেই থাকুক না কেন 90 বললে তাদেরকে বোঝা যায়। কিন্তু এই যে তারা যারা আজকে এই 24 বলে, আমার দুঃখ লাগে এইখানে 24 বলে তারা 24টাকে খেয়ে ফেললো, এবং সবশেষে খেয়ে ফেলা আপনার আন্দোলন যখন গণ অভ্যুত্থানকারীর লোকজন যখন ফায়দা নেয় তখন আন্দোলন অর্ধেক এমনিই শেষ, বাকিটা যখন বাকি অন্য জায়গায় গড্ডালিকা প্রবাহে যখন গা ভাসিয়ে দেয় তখন বাকিটুকুও শেষ, তারপরে যখন সরকারের কিংস পার্টি হয় তখন আরো শেষ। এই শেষ হয় যদি আপনি এই প্রশ্ন বলেন তাহলে আমি এখন যে প্রশ্ন করব নিশ্চয়ই সেটা এড়িয়ে যাবেন না, তাহলে আমি বলবো যে বিএনপি তাহলে রাজনীতি বুঝতে ভুল করছে কিনা? বিএনপি কেন রাজনীতি বুঝতে ভুল করবে? নির্বাচন সংস্কার বিচার প্রক্রিয়াতে বিএনপি হারছে অথবা যে কথা বলছে, আর গণঅভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে এনসিপির যে আপনার অবস্থান বললেন, তাহলে তো এই প্রশ্ন করতে হবে। আমি আপনাকে এই কথাটা বলি, বিএনপি অলরেডি 10 মাসে হিস্ট্রি গেলে দুই জায়গায় হারছে সম্পূর্ণরূপে 17 বছরই ছিল। শুনেন 17 বছরই ছিল, কোন জায়গায় আমরা হেরেছি বলেন পরে বলো। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন, তারা একটা জিনিস বলছেন না যে পলিটিক্যাল হিস্ট্রিতে 90-এর অনেক বিষয় বলছে, 90 কিন্তু ব্যর্থ হয়েছে দেখে 24 কিন্তু হতে বাধ্য হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি সংকটময় রাষ্ট্র ছিল, সবচেয়ে বেশি যখন অর্থনৈতিক অবস্থা মানে সংশয়পূর্ণ ছিল, প্রশাসন ঠিক মতন ছিল না, 15 বছরে একটা রেখে যাওয়া ফ্যাসিবাদের সকল কাঠামোর মধ্যে, এগুলা পুরানো কথা, কথাটা আমার, সময়টা আমার, সময়টা আমার। সেই মোমেন্টে আপনি যখন 5ই আগস্ট যখন বলা হয়েছে যে এই দায়িত্বটা হচ্ছে শুধুমাত্র সিভিল সোসাইটি কিংবা ছাত্রদের না, রাজনৈতিক দল সমন্বিতভাবে নেন, তখন হারলো কোথায় ভাই সেটা বলতে পারে না, কথাটা নেওয়া দরকার। এই যেভাবে 24 থেকে তারা যেভাবে 24টা দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তটা নিতে পারে না, সত্ত্বাধিকারিতা নিয়েছে, প্লিজ সাহস করতে পারে না, চুপ করে বলুন। 24টাকে নেওয়াতে সাহস করতে পারে না, এইটাই প্রথমে তারা 24টার যেভাবে সত্ত্বাধিকারী তারা নিয়েছে জবরদস্তি করে, আমাদের সন্তানের মতো বয়সে দেখে আমরা অনেক কিছু বলি না, আমরা মাঠে ছিলাম, আমরা একা না, এখানে জামাত থেকে শুরু করে প্রত্যেকেই মাঠে ছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সাফার করেছি। আমরা যেদিন থেকে সাফার করি ওদের জন্মই হয় নাই, এবং আমরা রাস্তায় ছিলাম, আমরা মাঠেই ছিলাম, সেইখানে দখল করে নিয়ে রাখতেও পারলো না। বাবা মায়েরা কি করে সন্তানকে বিজয়ী করতে পারলে ভালো লাগে,
ওরা বিজয়ী হয়েছিল, আমাদের ভালো লেগেছে, খারাপ লাগে নাই, কিন্তু রাখতে পারলো না, এটাই হচ্ছে আমাদের দুঃখ। এই রাখতে না পারার জন্য না না শোনেন, 24টা কিন্তু একটা এমপি হওয়ার জন্য কিন্তু আমরা আন্দোলন করিনি, মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করিনি। এই দেশটার গণতন্ত্র অটুট থাকুক, দেশটা ভালো থাকুক। আমি শেষ করি, সেটা হলো গণতন্ত্র অটুট থাকুক, সেই জন্য আমরা আন্দোলন করেছি এবং আমরা আন্দোলনের রাজপথেই ছিলাম, আমরা সবসময় ছিলাম। আমরা চাই নাই যে এই 90-এর মতো 24টাও হারিয়ে যায়, তারা হারিয়ে ফেললো, এটাই আমাদের দুঃখ। ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, কি বলবেন শেষ মন্তব্যের দিকে? সমাধানের জায়গায় একটু বলছি যে আমরা সাধারণত বড় দল এবং ছোট দলের একটা সংস্কৃতির খুব আলোচনা শুনতে পাই আর একটা বাহাস চলছে। আমি বিস্মিত হই কারণে যে আমরা যারা খুব বোদ্ধাশ্রেণী হিসাবে নিজেদের মনে করি, এই জায়গাটা তো 17 বছর একটা দল কিন্তু এইভাবে অ্যাড্রেস করেছে তাদেরকে, এবং তারা বলেছে যে আমরা ছাড়া আর কেউ নাই, খেলার মাঠে আমরাই রেফারি, আমরাই খেলোয়াড়, আমরাই সব কিছু। এই একই কথা যদি আমরা এখন এসে বলি, এটা তো আসলে পাবলিক প্রপার্টি, তারা ঠিক করবে। দেখেন 17 বছরে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, জামাত ইসলামীকে নিবন্ধন বাতিল করা হয়েছে, জামাত ইসলামীর প্রতীক নিষিদ্ধ করা হয়েছে, জামাত ইসলামীকে এখনও শেখ হাসিনা কল রেকর্ড পাঠায় যে জামাতের কারণে আমাদের পতন হয়েছে, কল রেকর্ড পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল যে জামাতকে আমরা আবার যদি সুযোগ পাই তাহলে দেখে নেব। এই সমস্ত বিষয় যদি সামনে রাখা যায়, না আমরা ভয় পাই না, আমরা বলছি যে পাবলিক যে সমস্ত সম্মানিত নাগরিক আছেন তারা অবশ্যই 53 বছর স্বাধীনতার পরে আমরা যারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছি, সুতরাং নতুন করে তারা যে একটা সুযোগ খুঁজবেন, নতুন করে একটা জায়গা খুঁজবেন, তাতে কোনো সন্দেহ নাই বলে আমি মনে করি। সেই জায়গাটা কে বড় কে ছোট এটা জনগণের সিদ্ধান্তের জায়গাটা হওয়া উচিত, জনগণের কাছে এই ইতিটা ছেড়ে দেওয়া উচিত, জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত। শরীফুজ্জামান শরীফ ভাই। ধন্যবাদ। জি, আমি একটু অন্য ডাইমেনশনে কথা বলতে চাই, আমার যতটুকু সময় তার মধ্যে। আমাদের এখানে তর্ক হচ্ছে এবং এই তর্কটা হবে যে এটার মূল স্টেক হোল্ডার কারা বা কাদের অ্যাকাউন্টে এই ক্রেডিটটা জমা হবে। আমরা হ্যাঁ কার অ্যাকাউন্টে জমা হবে। আমরা শুরুটা করেছিলাম বৈষম্য বিরোধী একটা সোসাইটি গড়ার জন্য। আমাদের গত 1 বছরে আমরা বৈষম্য কোন কোন জায়গায় রিডিউস করতে পেরেছি, আমাদের বৈষম্য কমেছে না বেড়েছে। আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন সেই দর্শকদের কাছে আমি জিজ্ঞেস করি, গত 1 বছরে আপনি সোসাইটিতে যে ধরনের বৈষম্যগুলোর মুখোমুখি হতেন, আপনার আয়টা কতটুকু বেড়েছে বা কমেছে? কিন্তু এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে আমরা যাদেরকে মাস্টার মাইন্ড বলেছি, আমরা যাদেরকে ফোকাস করেছি, আমাদের যাদেরকে পোস্টার বয় বানিয়েছি, তাদের ভাগ্যের পরিবর্তন কতটুকু হয়েছে? যিনি নিজে বলেছেন যে আমার বাবা 10,000 টাকা বেতনে চাকরি করতেন, তিনি এখন একটা হুট খোলা গাড়িতে ঘোরেন। একজন ছাত্রনেতার তার বিলাসী জীবন থাকতেই পারে। আমরা রাজনীতি করেছি, 300 টাকা নিয়ে গাবতলী গিয়ে শেষ লাইনটি শুনবো শরীফ ভাই। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা শুধু যদি স্পেসিফিক কতজন মানুষের ভাগ্যের পরিবর্তন করে, তাহলে হাজার খানেক মানুষের আত্মদানের কোনো দরকার হয় না। আমি শেষ করব এই জায়গাটায়। আমি বললাম আমাদের কতগুলো স্পেসিফিক ফোকাস আছে, আমি শেষ করে দিচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি সরকারের দৃষ্টিভঙ্গিটা উপরে স্তরের কতগুলো মানুষ আর আমেরিকার কতগুলো পারপাস সার্ভ করার জন্য সরকারের একটা বিশেষ। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। শুভ কিবরিয়া ভাই, শেষ মন্তব্য বলুন। আমার ধারণা যে আমরা গণ অভ্যুত্থানের এই স্পিরিটটাকে আসলে অ্যাকাউন্ট নিচ্ছি না, এবং আমাদের যে প্রায় 4.5 কোটি নতুন ভোটার আছে তারা কি ভাবছেন সেটাও মাইন্ডে নিচ্ছে না। আমাদের রাজনীতির মধ্যে এখনো পুরনো রাজনীতির সংস্কৃতি যেমন আছে এবং কিছু পুরনো হিসাব নিকাশও আছে। সুষ্ঠু নির্বাচন যদি হয়, মানুষ যদি ভোট দিতে পারে, তার মতামত দিতে পারে, আমার ধারণা এই পুরনো চিন্তাগুলো ঠিক ব্যর্থ হবে, নাকি আলোচনার মধ্যেই থেকে যাবে না, এই পুরনো চিন্তাগুলো ভোটের ডাইমেনশনে ব্যর্থ হবে। আমাদের পুরনো এস্টাবলিশমেন্ট যেভাবে দেখছে রাজনীতিকে, এটা পাল্টে যাবে যদি মানুষ ভোট দিতে পারে। যদি ভোট দিতে পারে, এখানে আবার যদি কেন ভাই, মানে ভোট তো আপনার সেই নিরাপত্তা দিতে হবে, ঠিক আছে? সরকার তো বলছে এমন একটি নির্বাচন হবে যেটি সরকারের হাতে তো শুধু নির্বাচন না, রাজনৈতিক দলগুলো তো স্টেক। আপনি একাই যদি সব নিয়ে ফেলেন তখন এটা ঠেকাবে কে? আপনি ওকে ছোট বলছেন, একে বড় বলছেন, বড় যদি ছোটকে খেয়ে ফেলে, ভোট তো আনতে হবে। এবং ভোটের আপনি ফিজিক্যালি যদি ভোট করে থাকেন, দেখবেন যে ভোটের রেজাল্ট দেওয়ার পরে ওটাই ব্যালট বাক্স ঠিকমতো না আনা পর্যন্ত কিন্তু ভোটের রেজাল্ট আসে। অসংখ্য ধন্যবাদ। আদিব ভাই বলুন। এখানে সর্বশেষ যে বিষয়টি বলবো আসলে নির্বাচন, আমি একটু প্রশ্ন আপনার কাছে রাখি, যে সেটি হচ্ছে যে মনিয়াপা যেটি বললেন যে গণঅভ্যুত্থানের চেতনা কি আপনারা পকেটস্থ করে ফেললেন কিনা, যেটা শুধু আপনাদের?
না, এখানে গণ অভ্যুত্থানের এটা হচ্ছে যে অভ্যুত্থান, সেটা কোনোভাবে আমাদের পকেটস্থ হয়নি, বরঞ্চ আমরা বাংলাদেশের চাইলে আমাদের যখন অভ্যুত্থান হয়েছিল আগস্ট সেপ্টেম্বরে, অনেকেই বলছে যে একটা নতুন রাজনৈতিক দল এখনই করা হোক, বরঞ্চ আমরা মনে করছি আমাদের যে বিদ্যমান যে রাজনৈতিক দল আছে, যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, তারা এখানে দায়িত্ব নিয়ে হচ্ছে যে মৌলিক সংস্কার, পুরনো যে বন্দোবস্ত, পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি, সেটাকে পরিবর্তন করে একটা নতুন জায়গায় আনবেন। সেই জায়গাটা থেকে আমরা যখন দেখছি তারা এই দায়িত্বটা কোনোভাবেই পালন করছে না, বরঞ্চ পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য এক ধরনের মানে তখনই আপনারা চিন্তা করলেন অবশ্যই রাজনৈতিক দল করা দরকার। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, দেখেন এইখানে এই শেষ বক্তব্যে শুভ কিবরিয়া ভাই বলছেন যে মানুষ ভোট দিতে পারলে এই পুরনো চিন্তা পাল্টে যাবে, তার মানে ভোটের প্রশ্ন। শফিকুল ইসলাম মাসুদ ভাই বলছেন মানুষের কাছে ফিরে যেতে হবে। আসলে সবার উপরে মানুষ সত্য, এটাই তো কথা। এখন এই যে মানুষের কাছে ফিরে গেলে মানুষ কি চায় সেটা বোঝার জন্য একটা ভোট দরকার, গ্রহণযোগ্য একটা ভোট। সেই ভোটটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমরা উত্তর পাবো ওই এনসিপির নেতার চাওয়া যে 300 আসনে তারা জিতবে সেটা ঠিক, নাকি বিএনপি 50 থেকে 100 পাবে সেটা ঠিক, না জামায়াত ইসলাম আগে যে একা নির্বাচন করলে 3টা বা 4টার বেশি আসন পায়নি, এখন একক করলে তারা কতটা এগুলো, এই জবাব তো মানুষই দিতে পারবে। এবং এই জবাব পাওয়ার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন যত তাড়াতাড়ি হবে সর্বতোভাবে সেটাই হচ্ছে সমাধানের উপায়। মানে যত তাড়াতাড়ি, মানে আপনি কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই প্রশ্নে আপনি ঠিক আছেন কি? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি এবং এর প্রত্যাশাও করি। বিশ্বাসটা কেন করি শুরুতে বলেছি, কারণ দেশটা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেশের অর্থনীতি বোঝেন, তিনি বহির্বিশ্ব বোঝেন, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাওয়া বোঝেন, তিনি দেশের এই রাজনৈতিক দলগুলোর পালস বুঝেন, আর হচ্ছে গিয়ে জনগণ কি চায় সেটাও বোঝেন। আর রাজনৈতিক দলগুলো যত দিন যাবে গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল আস্তে আস্তে অনৈক্য দেখছেন না, পরবর্তী এই অনৈক্যটা শত্রুতায় রূপান্তরিত হবে কিনা সেই আশঙ্কা কেউ করছে। ওই পর্যায়ে গেলে ফ্যাসিবাদ আবার পুনর্বাসিত হবে, সেই জন্য ন্যূনতম ঐক্য থাকতে থাকতে নির্বাচন দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।